তুমি স্টুডেন্টকে তুমি ফর এক্সাম্পল তুমি অনলাইন অনলাইন এক্সট্রা কেয়ারিং একটা সফটওয়্যার তৈরি করছো, যেটা হচ্ছে তুমি ফর এক্সাম্পল মনে করো কোনো ইউনিসেফ বা কোনো ধরনের অর্গানাইজেশন থেকে একটা তোমার আসলো, এই একটা প্রজেক্ট আসলে এই ধরনের যে কোনো অর্গানাইজেশনে যে আপনারা একটা অনলাইন এক্সট্রা কেয়ারিং করেন, যেটা হচ্ছে মনে করো আরবান স্লাম অথবা ডিসঅ্যাডভান্টেজ অর ড্রপ আউট স্টুডেন্টদের জন্য, যেটার ইম্প্যাক্ট দেখতে চাইবে হচ্ছে তাদের মার্কসের উপর। তাহলে মার্কসটা কিভাবে ডিটারমাইন হয়, যে তার তো পার্সোনাল সে কত ঘন্টা পড়াশোনা সেটাও আসছে, এর পাশাপাশি নর্মাল যারা আছে তাদের থেকে যদি এদেরকে কিছু অনলাইন এক্সট্রা কেয়ারিং এর কোনো এক্সট্রা লেসনের কোনো ব্যবস্থা থাকে এবং তারা যদি সেটা থেকে দেখে, সেটার ইম্প্যাক্ট গিয়ে হচ্ছে তোমার মার্কসে কিভাবে পড়ে। তার মানে আমরা দুইটা ভেরিয়েবল চিন্তা করতেছি, একটা ভেরিয়েবল হচ্ছে এক্স, যেটা হচ্ছে তুমি অনলাইন কেয়ারিং বলতেছো, এবং এটা হচ্ছে আওয়ার্স অফ স্টাডি বা অনলাইন লেসন। তুমি এটা এক্স আই ভেরিয়েবল, আর এটা হচ্ছে মার্কস। মার্কস মানে হচ্ছে মনে করো তার একটা স্ট্যান্ডার্ডাইজ টেস্ট আছে। এখন এটা যখন ইমপ্লিমেন্ট করতে যাবে, সো দেখা যাবে হচ্ছে এটা বিভিন্ন স্কুলে ইমপ্লিমেন্ট করবে। ইমপ্লিমেন্ট করার পরে মনে করো তাদের একটা সময়ের পরে সেখানে তাদের একটা টেস্ট নিল ওরা, এবং সব স্কুলে একই রকমের টেস্টিং প্রসিডিউর, একই ধরনের প্রশ্ন। ওই প্রশ্ন দিয়ে তুমি টেস্ট করলা, টেস্ট করার পর তাদের মনে করো আইডিএস এক একটি স্টুডেন্টের 1 2 3 4 এইভাবে এখানে তাদের মার্কস আছে। সো মার্কস মনে করো 8 15 13 9 এইভাবে করে কিছু নাম্বার আছে। আর এই পাশে হচ্ছে তোমার আওয়ার্স অফ অনলাইন লেসন। সো এইটার কিছু ডেটা আছে তোমার এখানে। So, আমি বলতেছি আমি এই ভেরিয়েবলটাকে, এই যে মার্কসের যে ভেরিয়েবলটাকে, এই মার্কস ভেরিয়েবলটাকে আমি ডিরেক্টলি এই মার্কসে না রেখে আমি স্ট্যান্ডার্ডাইজড করে ফেলবো। স্ট্যান্ডার্ডাইজড করলে যেটা সুবিধা হয় তোমার, এটাকে ফর এক্সাম্পল অনেক সময় আহ, তোমার সুবিধাটা হলো মেইনলি দুই ধরনের। একটা হচ্ছে তোমার সবাইকে একটা ইউনিট, একটা নির্দিষ্ট ইউনিট 0 থেকে 1 এর একটা নির্দিষ্ট মাত্রার মধ্যে তুমি করতে পারলা। আর হচ্ছে তুমি যেহেতু দুইটা দুই ধরনের, এটা অনলাইন লেসন আওয়ার একটা 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 আলাদা ইউনিট ইন টার্মস অফ মিনিট, আর এটা হচ্ছে মার্কস, এটা আলাদা এক ধরনের ইউনিট। তখন তুমি যেটা করতে পারবা, এইখানের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন চেঞ্জ হলে এইখানের মার্কসের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কিভাবে চেঞ্জ হয়। So, এই ধরনের অনেকগুলো তোমরা দেখবা ভবিষ্যতে যদি তুমি হায়ার এডুকেশন নাও, বা কিংবা হচ্ছে আহ কেউ যদি ভালো কোনো রিসার্চে কাজ করার সুযোগ থাকে, দেখা যাবে অনেক সময় এই ধরনের রিগ্রেশন নিয়ে কাজ করো, তখন তোমাকে এইটা কি ব্যবহার, এটা ব্যাকগ্রাউন্ডটা একটু অনেক সময় জানা লাগে। তাহলে আমরা স্ট্যান্ডার্ডাইজ রিগ্রেশন মডেল হচ্ছে ইউনিট ফ্রি, ইউনিট দুইটা ইউনিট দুই ধরনের হলো আমরা তাদেরকে একটা একটা বেসিসে এনে একটা বেসে এনে তাদেরকে কম্পেয়ার করতে পারি। স্ট্যান্ডার্ডাইজড করা তার মানে হচ্ছে মনে করো আমরা যে ওয়াই আই কে বলছিলাম ওয়াই ইকুয়ালস টু β1 প্লাস β2 এক্স আই প্লাস ইউআই, এটা হচ্ছে পপুলেশন রিগ্রেশন ফাংশন। আর এখানে যেটা বলতেছি সেটা হচ্ছে ওয়াই আই স্টার ইকুয়ালস টু β1 স্টার প্লাস β2 স্টার এক্স আই স্টার প্লাস ইউআই স্টার। তার মানে হচ্ছে এটা হচ্ছে জেনারেল, আর এটা হচ্ছে স্ট্যান্ডার্ডাইজড। তাহলে স্ট্যান্ডার্ডাইজ যখন করতেছি তার মানে হচ্ছে আমি ওয়াই কে ওয়াই আই স্টারে কনভার্ট করলাম, এক্স আই কে এক্স আই স্টারে কনভার্ট করলাম, এবং কনভার্ট করার পরে আমরা জানি যে এই কোফিশিয়েন্ট গুলো পরিবর্তন হয়, সেই জন্য এগুলোতে স্টার দিয়ে দিছি। ক্লিয়ার? বুঝা গেল? স্যার আরেকবার একটু বলেন। So, আমি জাস্ট বললাম হলো আমার এই ওয়াই আই এবং এক্স আই গুলো চেঞ্জ হবে স্ট্যান্ডার্ডাইজ করার পর, অর্থাৎ এই ভেরিয়েবল মনে করো এটা মার্কসে আছে তো, So, এটা তো আমার স্ট্যান্ডার্ডাইজড মার্কস।
So এইটাকে আমি ডিনোট করতেছি ওয়াই আই স্টার দিয়ে, অর্থাৎ দুইটা যে দুই রকম সেটার জন্য আমি এটা দেখালাম। So এখন ওয়াই আই স্টার কিভাবে করি সেটা আমি এখনো দেখাই নাই, সেটা আমি দেখাচ্ছি এখন। তাহলে আমার কাছে নর্মাল ওয়াই আই আছে, সে ওয়াই আই থেকে আমি ওয়াই আই স্টারে কনভার্ট করি। সো ওয়াই আই স্টার এটা সমান, আচ্ছা তোমরা আমাকে যদি জেড বলো, জেড এর ফর্মুলাটা বলো তো। মাইনাস জেড এর ফর্মুলাটা বলো। সিগমা সিগমা শুনতে পাচ্ছি না আমি। এক্স মাইনাস মিন, আর তার নিচে স্যার সিগমা স্কয়ার বাই আই। এক্স আই মাইনাস মিউ ডিভাইড বাই সিগমা অফ এক্স, তাই না? জি স্যার। তাহলে একই রকম ভাবে আমি যদি ওয়াই কে কনভার্ট করি, তাহলে ওয়াই আই মাইনাস ওয়াই বার ডিভাইড বাই স্ট্যান্ডার্ড এরর অফ ওয়াই। ঠিক আছে? So, এখানে সিগমা ইউজ করছে আর এখানে হচ্ছে স্যাম্পল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইউজ করছি। কারণ যেহেতু আমি পপুলেশনটা জানি না, আমাকে সবসময় এখানে কাজ করতে হলে আমার ওকে গুড। তাহলে আমরা এই এই ধরনের কনভার্সনটা করব, যে ওয়াই আই কে কি করব, ওয়াই আই মাইনাস ওয়াই বার ডিভাইড বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ ওয়াই। স্যার স্যার এখানে কি স্যার অবজেক্টিভটা কি স্যার ওয়েটেড ফ্যাক্টর যে আমরা ইউজ করতাম ওই সেম রিজনে এখানে হচ্ছে স্ট্যান্ডার্ডাইজ করছি? হ্যালো, শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। আচ্ছা, আমার আমার একটু ইয়ে হয়ে গেছে। হ্যাঁ বলো তো কি বললা। স্যার এখানে কি আমরা যে ওয়েটেড ফ্যাক্টর যে কারণে আমরা ইউজ করতাম স্যার এখানে কি সেম কারণে আমরা স্ট্যান্ডার্ডাইজ করছি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একই রকমের, যে আমরা ইউনিটের ডিফারেন্ট আছে, সেই ইউনিটটাকে আমরা সেই ইউনিটের সলিউশনটা করার জন্য আমরা এটা করতে পারি। তো তোমাদের বইতে হচ্ছে আমি ওই আগে যেটা পড়াইছি একদম শুরুতে যেটা বললাম যে দুইটা ডিফারেন্ট ইউনিট মিলিয়ন বিলিয়ন আছে, এই ধরনের এইগুলাকে করার জন্য। কিন্তু ওগুলাতে এখন অনেক বেশি ইউজ করে না, এখন মোর প্র্যাকটিক্যালি ইউজ করা হচ্ছে তোমার এই যে এই কনভার্সন গুলা করে তোমার ওই যে কিছু আরসিটি এক্সপেরিমেন্ট করে, তারপর হচ্ছে ফর এক্সাম্পল মার্কস এবং হচ্ছে তোমার অন্যান্য ভেরিয়েবল গুলো। যেমন তোমরা শুনবা যে জিআরই যে এক্সামটা আছে সেই এক্সামটা কিন্তু স্ট্যান্ডার্ডাইজড করা, অর্থাৎ এইখানে তুমি পার্সেন্টাইজ করে যে তোমার এগুলোকে বলে স্ট্যান্ডার্ডাইজ টেস্ট। বুঝতে পেরেছো? জি স্যার। So, এই ধরনের তোমার এই ওয়াই আই মাইনাস ওয়াই বাই ডিভাইড বাই স্ট্যান্ডার্ড অফ ওয়াই, তার মানে সেটাকে আমি স্ট্যান্ডার্ডাইজ করে ফেললাম। তার মানে হচ্ছে আমি নর্মালি ওয়াই আই কে না রেখে এইভাবে করলাম। ঠিক একইভাবে যদি আমি এক্স আই স্টার লিখি, তাহলে এটা হবে এক্স আই মাইনাস মিউ ডিভাইড বাই স্ট্যান্ডার্ড, অথবা এক্স বার বলতে পারো, এক্স বার ডিভাইড বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ এক্স। তার মানে হচ্ছে এইটা একটা স্ট্যান্ডার্ডাইজড করা। তাহলে আমার যে ভেরিয়েবল আছে সেই ভেরিয়েবলটাকে যখন আমরা মিন ডিফারেন্স করার পরে, মিন বাদ দেওয়ার পরে, এবং সেই নাম্বারটাকে যদি তোমার স্ট্যান্ডার্ডের দিয়ে ভাগ দিই, তখন সেটাকে আমি স্ট্যান্ডার্ডাইজড ভেরিয়েবল হিসেবে চিন্তা করতে পারি। So, এই জিনিসটা যদি কারো বুঝতে সমস্যা হয়, আমি একটা এক্সাম্পল দিয়ে বলতেছি, দেখো। মনে করো এক্স আই একটা ডেটা আছে, সো কারো 10, 12, 18, 15। So, এইখানকার মনে করো অনেকগুলো ডেটা আছে, এক্স বার ইকুয়ালস টু মনে করো 12, আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হলো 2। তাহলে এক্স আই মাইনাস এক্স বার ডিভাইড বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, তার মানে হচ্ছে আমাকে স্ট্যাটা থেকে এই কনভার্সনটা করতে হবে। সে স্ট্যাটাতে তোমার আছে, ওই কোড আছে, কোড দিলে সে অটোমেটিক্যালি এই কাজটা করে ফেলে। তুমি ওই যে যেমন আর আচ্ছা, আমি একটা ইম্পর্টেন্ট জিনিস বলতে ভুলে গেছি, সেটা হলো ফর এক্সাম্পল তোমার করে স্টান্টিং এবং ওয়াস্টিং একটা মেজারমেন্ট আছে, তোমরা শুনবা সামনে যদি, মানে আমি রিসেন্টলি একটা করছিলাম, সেখানে হচ্ছে ওয়ার্ল্ড হেলথ হেলথ অর্গানাইজেশন
তোমার অর্থাৎ তার হেলথের অবস্থা কেমন, অর্থাৎ একজন মনে করো একটা শিশু, তার এইজ এইজ অনুযায়ী তার হেলথের অবস্থা কেমন, মানে হাইট হাইট এবং এইজ অনুযায়ী তার ওয়েটটা কতটুকু আছে, ঠিক আছে? অথবা তোমার হাইট অনুযায়ী ওয়েট কতটুকু আছে। So, এইভাবে করে তারা কিছু মেজারমেন্ট করে। So, এই মেজারমেন্ট গুলো এই স্ট্যান্ডার্ডাইজড করা, বুঝতে পেরেছো? সো তোমরা এগুলো অনেক সময় দেখবা সামনে যে, এবং সেখানে বলছে যদি -2 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নিচে হয়, ফর এক্সাম্পল একটা শিশুর মনে করো তার বয়স অনুযায়ী যদি তার ওয়েট এই 2 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন থেকে কম হয়, তখন তাকে বলা হচ্ছে মনে করো সেই আহ মানে অর্থাৎ নিউট্রিশনালি সে ম্যালনরিশড, এরকম একটা তোমার কনভার্সন করে আর কি ওরা। সো তোমরা এই ধরনের পরিচিত হবে আস্তে আস্তে যখন সামনে যাবা। So, আমি এটা দেখাই। সো দেখো xi - x বার, তার মানে 10 - 12 / 2, ঠিক আছে? তাহলে এটা কত আসবে? -1। 12 - 12 / 2 = 0। 18 - 12 / 2, এটা হচ্ছে 3। তুমি দেখবা এই যে দেখো, জিরো হচ্ছে একেবারে মিনের সমান। সো জিরো থেকে 1, এই এই ডিফারেন্সটা হচ্ছে 1 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ডিফারেন্স। আর 3 মানে হচ্ছে 3 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, অর্থাৎ বেশি আছে। আর 15 - 12 / 2, এটা হলো 1.5, তার মানে সেটা হচ্ছে 1.5 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। সো তুমি এই নর্মাল ডিস্ট্রিবিউশন যদি আমি তৈরি করি, so এই ডিস্ট্রিবিউশনে মিন হচ্ছে 0, আর এখান থেকে নেগেটিভ নাম্বার থাকবে, কিন্তু নেগেটিভ নাম্বারগুলো হচ্ছে তোমার এই যে এদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হবে 1। অর্থাৎ এটা হচ্ছে একটা জেড ট্রান্সফরমেশন করার মতো আর কি। So এইভাবে করে এই কনভার্সন গুলা করে। তাহলে আমরা স্যার এই মেইনলি গ্রাফটা একটু আবার বলবেন, গ্রাফটা? গ্রাফটা হচ্ছে আমরা নর্মালি যে এই যে ভেরিয়েবল গুলা জেড ডিস্ট্রিবিউশন যখন বলি, সো জেড ডিস্ট্রিবিউশন মিন 0, আর এখানে মনে করো 1 মানে হচ্ছে 1 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দূরে আছে, আর 2 মানে হচ্ছে 2 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দূরে আছে, আর 3 মানে হচ্ছে 3 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দূরে আছে। সো তোমাদের মনে আছে কিনা 1 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত দেখায়? এটা হচ্ছে 34%, এই পাশে হচ্ছে 34%। এইখানে এই বি- এই এটা হচ্ছে এটা যদি জেড ভেরিয়েবল হয়, তাহলে এটার মিন হচ্ছে 0, আর এটার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 1। বুঝতে পেরেছো? So, এখানে পজিটিভ নেগেটিভ থাকবে, কিন্তু এটাকে আমরা মিন 0 ভ্যারিয়েন্স 1 আমরা, সরি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 1 সেটাকে আমরা করতে পারি, এটার ভ্যারিয়েন্স 1। ওকে। যদি স্যার স্ট্যান্ডার্ডাইজ ভ্যালু -1 হয় স্যার, তখন তো স্যার আমরা 1 লিখবো, এটা পজিটিভ হিসেবে কাউন্ট করবো? না, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা তো 1, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কখনো নেগেটিভ হয়? না স্যার। নেগেটিভ হয় না। So, আমরা মিন, আমরা বলতেছি এই yi* যেটা, এটা নর্মাল ডিস্ট্রিবিউশন উইথ মিন 0 ভ্যারিয়েন্স 1। কিন্তু এই yi* এর ভ্যালু হচ্ছে আবার 0 থেকে 1 এর মধ্যে থাকবে এরকম না, এটা তোমার মাইনাস, ওই যে এখানে এখানে যেটা আমরা নেগেটিভ ইনফিনিটি থেকে পজিটিভ ইনফিনিটি বলি না, So, এরকম থাকতে পারে। স্যার, হ্যাঁ, বলো। স্যার আমাদের ওই জায়গায় যে আহ, একটা হচ্ছে 12 - 12 ভাগ 2, ওইটাতে হচ্ছে 0 আসছে, তো হ্যাঁ, আগেরটার মধ্যে -1 ছিল। তো আমরা হ্যাঁ, বললাম যে 1 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে দূরে আছে, হ্যাঁ এটা হ্যাঁ, তো হ্যাঁ, মাইনাস, আর পরের গুলো হচ্ছে 3 আছে। হ্যাঁ, তাহলে কি এটা বিষয়টা এরকম যে 1 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কম, আর ওইটা হচ্ছে 3 স্ট্যান্ডার্ড থ্রি ডেভিয়েশন স্ট্যান্ডার্ড বেশি? ডেভিয়েশন বেশি, হ্যাঁ, হ্যাঁ, এক্স্যাক্টলি। ওকে, তাহলে আমরা এইভাবে করে কনভার্সনগুলো করতে পারি। এখন আসো,
যদি একটা ভেরিয়েবল, এখন দেখো তুমি, আমরা আমরা জানি যে হচ্ছে জেড যদি ভেরিয়েবল থাকে তার মিন কত, 0 ভ্যারিয়েন্স 1। তো এটা আমরা একটু প্রুভ করি, দেখি। আমরা দেখাবো হচ্ছে ওয়াই আই স্টার, তার মানে এক্সপেক্টেড ভ্যালু, অর্থাৎ এক্সপেক্টেড ভ্যালু চিন্তা করতে, তো সামেশন অফ ওয়াই আই কত হবে, 0 হবে, তাই না? সামেশন অফ ওয়াই আই স্টার কত হবে, 0 হবে, যেহেতু এটা স্ট্যান্ডার্ডাইজড করা। তাহলে সেটা আমরা দেখি। তাহলে দেখো আমার ওয়াই আই স্টার ইকুয়ালস টু ওয়াই আই মাইনাস ওয়াই বার ডিভাইড বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ এটা। দেন আমরা যদি বলি যে হচ্ছে সামেশন অফ ওয়াই আই স্টার, আমি এই 1/s ওয়াইটাকে সামেশনের বাইরে নিয়ে আসলাম যেহেতু এটা কনস্ট্যান্ট। দেন সামেশন অফ ওয়াই আই মাইনাস ওয়াই বার। এখন বলো এর পরের লাইন কি হবে? স্যার জিরো। জিরো। So, এইভাবে চিন্তা করো, 1/s ওয়াই সামেশন অফ ওয়াই আই ডিভাইড বাই এন ওয়াই বার, তাই না? এভাবে লিখতে পারি। জি স্যার। ওকে, তাহলে আমরা এই একটা জিনিস জানি, ওয়াই বার ইকুয়ালস টু সামেশন অফ ওয়াই আই ডিভাইড বাই এন। তাহলে এন ওয়াই বার ইকুয়ালস টু সামেশন অফ ওয়াই আই। সো সামেশন অফ ওয়াই আই যদি এন ওয়াই বার বসাও মাইনাস এন ওয়াই বার, তাহলে একটা থেকে আরেকটা গেলে কত থাকে, 0। তার মানে স্ট্যান্ডার্ডাইজড রিগ্রেশন মডেলের আমরা যে ভেরিয়েবল গুলাকে স্ট্যান্ডার্ডাইজ করি সেটা মিন কত, 0। ক্লিয়ার? তাহলে আমরা আমাদের প্রিভিয়াস একটা নলেজ যে জেড কনভার্সন থেকে আমরা একটা স্ট্যান্ডার্ডাইজ রিগ্রেশন মডেল চিন্তা করতেছি, যেখানে আমি ওয়াই আই কে স্ট্যান্ডার্ডাইজ করতেছি, সেখানে সে আমার জেড আই এর একই যে প্রপার্টি, এখানেও সেম প্রপার্টি হোল্ড করতেছে, অর্থাৎ মিন 0 পেলাম। ওকে, এখন আমার দরকার যেটা হলো তোমার এটার এক্স আই এর একই রকম, এক্স আই স্টার এর একই রকম। সামেশন অফ এক্স আই স্টার হচ্ছে 1/স্ট্যান্ডার্ড এরর অফ এক্স সামেশন অফ এক্স আই মাইনাস এক্স বার। সো এটা সমান 0। এখন দেখো কোনোটার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যদি 1 হয় তাহলে ভ্যারিয়েন্স কত বলো তো? ভ্যারিয়েন্স কত এটার? ওয়ান কোন স্কোয়ার। ভেরিয়েবলের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যদি 1 হয় ভ্যারিয়েন্স কত? ওয়ান ওয়ান। কেন 1? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন স্কোয়ার। এক্স্যাক্টলি, তার মানে হচ্ছে ভ্যারিয়েন্স স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে যদি আমরা স্কোয়ার করি তাহলে ভ্যারিয়েন্স পাই, যেহেতু এটার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 1 তাহলে এটাকে স্কোয়ার করলে সেটা 1 হবে। So, এই নর্মাল জিনিসগুলো যাতে সবার মনে থাকে। তাহলে আমি এটার এখন যদি আমরা ভ্যারিয়েন্স বের করি, দেখো একটার করি আমি দেখাচ্ছি যে সামেশন অফ, তাহলে ভ্যারিয়েন্স অফ ওয়াই স্টার, এটার ফর্মুলা হচ্ছে কি সামেশন অফ ওয়াই আই স্টার মাইনাস ওয়াই বার স্টার স্কোয়ার, তাই না? ডিভাইড বাই n-1, এটা তো। জি স্যার। এটা না ফর্মুলা? জি স্যার। এটা কি ওয়াই বার স্টার কত? জিরো। ওয়াই বার স্টার মান কত, 0 একটু আগে পেলাম। তাহলে সামেশন অফ ওয়াই আই স্টার স্কোয়ার ডিভাইড বাই n-1। তাহলে এখন দেখো ওয়াই আই স্টার সমান কি জানি, ওয়াই আই স্টার হলো এখানে যেটা আমরা
সেটা হলো ওয়াই আই মাইনাস ওয়াই বার ডিভাইড বাই স্ট্যান্ডার্ড এরর ওয়াই আই স্কোয়ার ডিভাইড বাই এন মাইনাস ওয়ান। ক্লিয়ার এটা? স্যার এটা একটু আরেকবার বলবেন? দেখো ওয়াই আই স্টার, এটা তো বুঝতে পেরেছো তাই না? এটা, এটার মান 0 হলে এই স্কোয়ারটা শুধু এটার সাথে চলে যাবে, সো আমি সামেশন অফ ওয়াই স্টার স্কোয়ার দিয়ে দিলাম। এই টার্মটা তো 0। একটু আগে এখানে দেখালাম না যে, এই যে দেখো, এটা কি দেখে, কি দেখালাম, ওয়াই আই স্টারের সামেশন অফ ওয়াই স্টার যদি 0 হয়, এটাকে যদি এন দিয়ে ভাগ দিই, তাহলে ওয়াই বার স্টার এটা কত হবে? 0। 0। এই জিরোটা এখানে আমি বললাম, এই জিরোটা আমি এখানে ধরে নিলাম। তাহলে আসো এখন আমরা এই প্রুফটা একটু ফরওয়ার্ড হই, দেখি আমরা এটা কিভাবে কি করতে পারি। সামেশন অফ ওয়াই আই মাইনাস ওয়াই বার হোল স্কোয়ার, এই দেখো এই এস ওয়াই, এটা যেহেতু স্কোয়ার আছে, তাহলে এটাকে যদি আমরা সামেশনের বাইরে নিয়ে আসি, তাহলে কি লিখতে পারি? 1/, এস স্কোয়ার ওয়াই লিখতে পারি, জি স্যার। ডিভাইড বাই এন মাইনাস ওয়ান। এখন দেখো, আমরা একটা জিনিস জানি, সেটা হলো ভ্যারিয়েন্স অফ ওয়াই ইকুয়ালস টু সামেশন অফ ওয়াই আই মাইনাস ওয়াই বার হোল স্কোয়ার ডিভাইড বাই এন মাইনাস ওয়ান। তার মানে সেটা এস স্কোয়ার ওয়াই, এটাকে ভ্যারিয়েন্স বলতেছি, ইন্টু এন মাইনাস ওয়ান ইকুয়ালস টু সামেশন অফ ওয়াই আই মাইনাস ওয়াই বার স্কোয়ার। তাহলে এই ওয়াই আই মাইনাস ওয়াই বার স্কোয়ার সমান এস স্কোয়ার এন মাইনাস ওয়ান, তাই না? দেখো তো, জাস্ট নর্মাল আমরা ভ্যারিয়েন্সের যে ফর্মুলাটা জানি, সেই ফর্মুলাটাকে একটু এদিক এদিক করলাম। এখন এইটা যদি এই এই পাশের এই জিনিসটা যদি আমরা এখানে বসাই, তাহলে দেখো এন মাইনাস ওয়ান নিচে যেভাবে আছে সেভাবে রেখে দিলাম, আর উপরে নিচে এস স্কোয়ার ওয়াই, আর উপরে এইটার বদলে আমি কি লিখলাম? এস স্কোয়ার ওয়াই ইন্টু এন মাইনাস ওয়ান লিখতে পারি। দেখো তো, এই যে এইটার বদলে আমি জাস্ট এই এই জিনিসটা বসালাম। তাহলে এস স্কোয়ার ওয়াই এটা ক্যান্সেল আউট হলো, এন মাইনাস ওয়ান ক্যান্সেল আউট, কত থাকলো? ওয়াই। 1। তার মানে স্ট্যান্ডার্ডাইজ ভেরিয়েবলের আমরা যদি কনভার্সন করি, তার মিন 0, ভ্যারিয়েন্স 1। ঠিক আছে? এটা যদি না বুঝে থাকো, আমি আরেকবার বুঝাই বলতে পারি। ওকে, আমি এক্স সেটটা করে দিই, তাহলে তোমরা আরেকটু ভালোভাবে বুঝবা। স্যার লাস্ট পার্টটুকু একটু আবার বলা যাবে? আমি আমি এক্স সেটটা করি, একইভাবে ওয়াই যেভাবে করলাম এক্স সেটটা করি, তারপর বুঝে যাবা। সো ভ্যারিয়েন্স অফ এক্স আই স্টার ইকুয়ালস টু, আমরা কি লিখবো? সামেশন অফ এক্স আই স্টার মাইনাস এক্স বার স্টার হোল স্কোয়ার ডিভাইড বাই এন মাইনাস ওয়ান। নর্মাল যে ফর্মুলা সেটা লিখলাম, দেন আমি বললাম এন মাইনাস ওয়ান, এই এক্স বার স্টার সমান কি? আমরা জানি যে সামেশন অফ এক্স আই স্টার ইকুয়ালস টু 0, সো এটাকে যদি এন দিয়ে ভাগ দিই, এক্স বার স্টার এটাও 0। সো এই এই নলেজটা আমি এখানে অ্যাপ্লাই করবো। সো এই টার্মটা 0 হবে। সো এটা যদি স্কোয়ার নাও, তুমি জাস্ট সামেশন অফ
xi স্টার হোল স্কোয়ার। এখন আমরা যেটা জানি xi স্টার এটা কিন্তু আবার আরেকটা ভেরিয়েবল থেকে আসছে, যেটা হচ্ছে সামেশন অফ xi স্টারের ফর্মুলাটা কি ছিল? xi মাইনাস এক্স বার ডিভাইড বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ এক্স হোল স্কোয়ার। তার মানে সেটা হচ্ছে xi স্টারের যে কনভার্সনটা সেটা আমি দিয়ে দিলাম, আর এটা যেহেতু স্কোয়ার আছে আমি স্কোয়ারটা দিয়ে দিলাম, আর নিচে n-1। এখন দেখো, সো আমি n-1 যেভাবে আছে সেটা রাখলাম। এই যে এস ডি, যেহেতু এটা উপরে নিচে স্কোয়ারটা দুই জায়গায় আছে, so আমরা নর্মালি যেটা করি দেখো এক্স টু দি পাওয়ার এ ডিভাইড বাই ওয়াই টু দি পাওয়ার এ, এটার সমান আমরা এক্স বাই ওয়াই টু দি পাওয়ার এ এভাবেও লিখতে পারি, অথবা এই উপরে যেটা আছে এখান থেকে এখানে যেতে পারি, অথবা উল্টাটাও হতে পারে। এই ধরনের এটাকে, তার মানে সে এস ডি স্কোয়ার 1/s d স্কোয়ার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন স্কোয়ার সামেশন অফ xi মাইনাস এক্স বার হোল স্কোয়ার। ওকে, এখন আমি এইখানের একটা মান বসাবো, এই যে সামেশন অফ xi মাইনাস এক্স বার স্টার। আমরা জানি নর্মালি ভ্যারিয়েন্স অফ এক্স এর ফর্মুলা হচ্ছে সামেশন অফ xi মাইনাস এক্স বার হোল স্কোয়ার ডিভাইড বাই n-1। সো ভ্যারিয়েন্সকে যদি আমরা এইভাবে লিখি এস ডি স্কোয়ার ইকুয়ালস টু সামেশন অফ xi মাইনাস এক্স বার হোল স্কোয়ার n-1, দেন n-1 কে যদি এই পাশে মাল্টিপ্লাই করো তাহলে আমরা লিখতে পারি হচ্ছে এস ডি স্কোয়ার n-1 ইকুয়ালস টু সামেশন অফ xi মাইনাস এক্স বার হোল স্কোয়ার। তাহলে এইখানে যদি আমি বসাই, দেখো এই এই জায়গায় ইকুয়ালস টু n-1 যেভাবে আসছে সেটা রেখে দিলাম, এস ডি স্কোয়ার যেভাবে আছে সেটা রেখে দিলাম, আর উপরে এটার মান বসাচ্ছি হচ্ছে এস ডি স্কোয়ার ইন্টু n-1। তাহলে এস ডি ক্যান্সেল আউট হলো, n-1 ক্যান্সেল আউট হলো, থাকলো হচ্ছে 1। ওকে, তার মানে স্ট্যান্ডার্ডাইজড করলে আমার রিগ্রেশন মডেলের মিন 0, ভ্যারিয়েন্স 1 সেটা আমরা দেখতে পাবো। এখন তাহলে আমি লিখলাম রিগ্রেশন মডেলটা ওয়াই আই স্টার ইকুয়ালস টু বেটা 1 স্টার প্লাস বেটা 2 স্টার xi স্টার প্লাস ইউআই স্টার। এখন দেখো, কিন্তু আমরা বললাম স্ট্যান্ডার্ডাইজড করলে আমরা রিগ্রেশন থ্রু অরিজিন করব। তার মানে হচ্ছে বেটা 1 স্টারের মান কত? যদি আমি এখান থেকে এখানে আসি, এই ইকুয়েশন থেকে এই ইকুয়েশন আসছে, তাহলে জিরো। অ্যাজিউম করতেছে কি বেটা 1 স্টার এর মান কত হবে? 0 হবে। তাহলে আমরা জানি যে বেটা 1 স্টার সমান, এটার ফর্মুলাটা আমরা যখন বের করি ইকুয়ালস টু কি লিখি? সো বেটা 1 স্টারের ফর্মুলাটা আমাকে বলো। ওয়াই বার মাইনাস বেটা 2 হ্যাট স্টার, ওয়াই বার স্টার মাইনাস বেটা 2 হ্যাট স্টার এক্স বার স্টার। তাই না? এটা না ফর্মুলা, অর্থাৎ বেটা 1 হ্যাটের যে ফর্মুলাটা হচ্ছে ওয়াই বার মাইনাস বেটা 2 হ্যাট এক্স বার। এখন যেহেতু এখানে স্টার আছে সবগুলো স্টার হবে। এখন বলো ওয়াই বার স্টার মান কত? জিরো। 0। এক্স বার স্টারের মান কত? এটাও জিরো। তার মানে স্ট্যান্ডার্ডাইজ রিগ্রেশন মডেল, এটাকে আমরা কি বলতে পারি? রিগ্রেশন থ্রু অরিজিন। অরিজিন। তাহলে এটার জন্য বেটা 2 হেডের যে ফর্মুলাটা রিগ্রেশন থ্রু অরিজিন থেকে পড়াইছি, সেম সব ধরনের ওই প্রপার্টিগুলো এখানে থাকবে। আমি যদি এক্সামে যদি কোনো ধরনের ঝামেলা করি তাহলে কিন্তু এটার সাথে ওই জিনিসটার সাথে লিঙ্ক করে দেবো। আমি একটা কিন্তু তোমাদেরকে বলে দিলাম এখানে কি টাইপের প্রশ্ন আসতে পারে, অর্থাৎ আগেরটার সাথে এটা তোমাকে লিঙ্ক করে দিতে পারি আমি। বুঝা গেল সবার?
স্যার এটা স্যার আরেকবার একটু বলতে। আচ্ছা, এই যে দেখো, আমি আমি তো এই যে কনভার্সন করার পর আমি সবগুলোতে স্টার দিয়ে বুঝাইছিলাম, তাই না, শুরুতে? তো আমি বললাম এইখানে এই ভেরিয়েবলটা, এই যে দেখো একদম শুরুতে যখন আমি করেছিলাম, এই যে দেখো, এই জেনারেল রিগ্রেশন মডেল থেকে স্ট্যান্ডার্ডাইজ রিগ্রেশন মডেলে গেলাম। So, ওখানে আমি বললাম হচ্ছে আমি ওয়াই আই থেকে ওয়াই আই স্টার যাচ্ছি, যেহেতু দুটো ডিফারেন্ট। ওই যে ওয়াই আই স্টার দিয়ে ওয়েটেড দিয়ে যেরকম চেঞ্জ করছিলাম, স্টার দিয়ে হচ্ছে একটু ডিফারেন্ট ভেরিয়েবল দেখানোর জন্য যেটা দেখেছিলাম, এখানে জাস্ট সেম জিনিসটা। So, আমি বললাম এইখানে স্ট্যান্ডার্ডাইজ করলে রিগ্রেশন মডেলে ইন্টারসেপ্টটা থাকে না, রিগ্রেশন থ্রু অরিজিন হয়ে যায়। সেটার ব্যাকগ্রাউন্ড হিসেবে আমি প্রুফটা দেখালাম কেন এটা এটা রিগ্রেশন থ্রু অরিজিন হয়। কারণ বেটা ওয়ান এর যে মানটা, সেই মানটা জিরো। বেটা ওয়ান স্টারের মানটা জিরো। কেন জিরো? কারণ বেটা ওয়ান এর ফর্মুলা যেটা, সেটা হচ্ছে ওয়াই বার স্টার মাইনাস বেটা টু হ্যাট এক্স বার স্টার। আমরা যেহেতু জানি ওয়াই বার স্টারের মান জিরো, এক্স বার স্টারের মান জিরো, তার মানে হচ্ছে এই টার্মটা ডিফারেন্স করলে সেই টার্মটা কি হবে? অফকোর্স জিরো হবে। বুঝা গেছে? এবং লাস্টে যেটা বললাম, আমি তোমাদেরকে রিগ্রেশন মডেল যখন পড়েছিলাম, রিগ্রেশন থ্রু অরিজিন দিয়ে এটার ইন্টারসেপ্ট কিভাবে ক্যালকুলেট করি, এটার স্লোপ কিভাবে ক্যালকুলেট করি, এটার ভ্যারিয়েন্স কিভাবে ক্যালকুলেট করি, সো ওখানকার, এবং আর স্কোয়ার কিভাবে মেজার করি, ওখানকার যতগুলো প্রুফ, অর্থাৎ মেজারমেন্ট করার জন্য যে ফর্মুলা, সেই ফর্মুলা হচ্ছে স্ট্যান্ডার্ডাইজের ফর্মুলা, আর ওই ফর্মুলা সেম। তার মানে হচ্ছে আমি সবসময় যে জিনিসটা বারবার বোঝানোর চেষ্টা করি, যে তোমার প্রিভিয়াস নলেজ সেটা কিন্তু তোমাকে ধাপে ধাপে পরবর্তী সময়ে অ্যাপ্লাই করার যে প্রসেস, সেটা আমাদের জানতে হবে। সো তুমি যদি রিগ্রেশন থ্রু অরিজিন এটা না বুঝো, তাহলে তুমি এইখানকার এই বেটা টু স্টার কিভাবে আমরা মেজার করি সেটা বুঝবে না। সো রিগ্রেশন থ্রু অরিজিনটা পড়ার পরে তোমাকে আমি যদি বলি যে তুমি এই বেটা টু স্টার কিভাবে মেজার করব, তারপর হচ্ছে আমরা ভ্যারিয়েন্স অফ বেটা টু হেড কিভাবে মেজার করবো, এগুলো বললে তুমি রিগ্রেশন থ্রু অরিজিন থেকে প্রুফটা এখানে একই সিমিলার ওয়েতে করতে পারবা। বুঝতে পেরেছি আমি? ওকে, তাহলে আমাদের যদি এরকম একটা রেজাল্ট থাকে, মার্কস হ্যাট স্টার ইকুয়ালস টু 0.10, এটা হচ্ছে স্টাডি আওয়ার, এটা যদি থাকে, এখানে অন্য ভেরিয়েবল না, শুধু এই দুইটা, সেখানে যদি ইন্টারসেপ্ট থাকবে না, সো আমরা স্টাডি আওয়ার, এই মার্কস স্টার, সো দুইটা মনে করে স্টার, দুইটা স্ট্যান্ডার্ডাইজড করা। তাহলে তুমি এটাকে এক্সপ্লেন করবা কিভাবে? কেউ একজন বলো তো, এক্সপ্লেন করতে পারি আমরা কিভাবে? স্টাডি আওয়ার স্টার ভ্যারিয়েবল যদি 1 ইউনিট বানানো হয় বা 1 ঘন্টা বানানো হয়, তাহলে মার্কটা হচ্ছে 1 মার্ক 1 ইউনিট। বুঝিনি, আর একটু জোরে বলো। স্যার যদি স্যার স্টাডি আওয়ার হচ্ছে 1 ইউনিট বাড়ানো হয়, তাহলে মার্কস হচ্ছে 0.1 বাড়বে। ওকে, এনিওয়ান? অন্য কেউ? স্টাডি আওয়ার যদি 1 ইউনিট বাড়ে তাহলে মার্কস 0.10 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এখন বাড়বে। ইউনিটটা আমার কিভাবে দেওয়া? এক্স্যাক্টলি, তার স্ট্যান্ডার্ড একজন এখন বললো যে যদি আমার স্টাডি আওয়ার 1 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বাড়ে, মার্কস কত স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বাড়বে? জিরো পয়েন্ট পয়েন্ট ওয়ান ওয়ান জিরো জিরো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বাড়বে। ঠিক আছে, বুঝতে পেরেছো? তার মানে হচ্ছে এইটাকে স্ট্যান্ডার্ডাইজড করা মানে হচ্ছে আমি স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সাপেক্ষে আমাকে এক্সপ্লেন করতে হবে। তাহলে আমরা এই এক্সপ্লেনেশনটা করার সময় অবশ্যই আমাদেরকে একটু কেয়ারফুল থাকতে হবে। সেটা হলো মার্কস, এটাকে যখন স্ট্যান্ডার্ডাইজড করা, তখন আমি 1 ইউনিট না বলে আমি বলবো হচ্ছে স্টাডি আওয়ার যদি 1 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বাড়ে, তাহলে আমার মার্কস 0.10 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বাড়বে। তো তোমার কাছে 0.1 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ছোট মনে হচ্ছে, কিন্তু এটা কিন্তু অনেক সিগনিফিকেন্ট। এগুলা তোমরা দেখবা যখন হেলথ, পাবলিক হেলথ, তারপর হচ্ছে তোমার আরসিটি, তারপর তোমার এডুকেশনাল ইকোনমিক্সে
এই ধরনের স্ট্যান্ডার্ডাইজড করে রিগ্রেশন মডেল রান করার হিউজ অ্যাপ্লিকেশন তোমরা দেখতে পাবা যদি ফিউচারে যদি কেউ ভালো কোনো রিসার্চ কিংবা হচ্ছে হায়ার স্টাডিজে যাও তখন এগুলা দেখতে পাবা। ওই বুঝাতে পেরেছি আমি? তাহলে আমাদের এখানে যে জিনিসটা আমি বারবার বলতেছি, এখান থেকে প্রুফ আসতে পারে হচ্ছে যে স্ট্যান্ডার্ডাইজড করলে কিভাবে মিন 0 হয় এবং ভ্যারিয়েন্স 1 হয় সেটা কিভাবে আমরা করি। এবং আমি যদি বলি যে স্ট্যান্ডার্ডাইজড কেন করি আমরা সেটার একটা, যদি আমি 1-2 মার্কসের প্রশ্ন রাখিস তাহলে সেটা বুঝাবা যে ইউনিট ফ্রি মেজারমেন্ট করি, দুইটা দুই ধরনের থাকলে সেটা। সো মনে করো একটা একটা ইন্টারেস্টিং আমরা দেখতে পারি। ফর এক্সাম্পল মনে করো একটা আরসিটি অ্যাপ্লিকেশন করছে হচ্ছে 3টা দেশে, ইন্ডিয়া, বাংলাদেশ এবং পাকিস্তান। So, এটা অ্যাপ্লিকেশন করার পরে তারা দেখতে চায় হলো তোমার 3টা দেশের কোন জায়গায় কোন কান্ট্রিতে এই এই যে অনলাইন ক্লাস আমি যেটা বললাম এটার অ্যাপ্লিকেশনটা কিভাবে, অর্থাৎ এই স্টাডি অনলাইন এক্সট্রা কেয়ারিং যে লেসন সেটা তোমার মার্কসকে কিভাবে প্রভাবিত করে। সো তুমি এটাতে যেটা করলা হচ্ছে তাদের ওখানকার মনে করো তোমার যে ফাইনাল এক্সাম হয় বছরের শেষে, আর আমাদের এখানে যে ফাইনাল এক্সাম সেই নাম্বার নিয়ে করবা। কিন্তু সেই নাম্বার করতে গেলে মনে করো ওদের এক্সাম হয় হচ্ছে 50 নাম্বারে, আমাদের এক্সাম হয় 100 নাম্বারে। এখন দেখো দুইটা, এবং ওদের প্যাটার্ন, ওদের সোসিও ইকোনমিক ক্যারেক্টারিস্টিক, প্যাটার্ন অফ টিচার কোয়ালিটি এটা হয়তো এটার তুলনায় ডিফারেন্ট থাকতে পারে, এবং সোসিও ইকোনমিক ক্যারেক্টারিস্টিক্স ডিফারেন্ট। তাহলে এখন এই 50 এবং 100, সো দুইটাকে যদি তুমি একই জায়গায় মাপতে হয়, স্টাডি আওয়ার দুই জায়গায় সমান। সো এখানে তোমার এটাকে মনে করো এটাকে স্ট্যান্ডার্ডাইজ করলা, আর এই যে এই 50 এবং 100 দুইটাকে যদি একটা মাপ একটা ইউনিটে কনভার্ট করে নিয়ে আসতে হয় তাহলে তোমাকে কিসের হেল্প নিতে হবে? এই যে স্ট্যান্ডার্ডাইজেশন করার এই হেল্পটা নেওয়া লাগবে। তখন তুমি বলবা যে যদি তোমার ইন্ডিয়াতে যদি স্টাডি আওয়ার যদি 1 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বাড়ে তুমি বলবো হচ্ছে মার্কস 0.10 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বাড়ে। বাংলাদেশে যদি স্টাডি আওয়ার মনে করো ওখানে 0.10 পেলে বাংলাদেশে হচ্ছে 0.15 পেল, তখন তুমি বলতে পারো যে এই একই এক্সপেরিমেন্টের ইম্প্যাক্টটা বাংলাদেশে বেশি রিলেটিভ টু ইন্ডিয়া। বুঝতে পেরেছো? So, তুমি একটা একেবারে একটা ইউনিটে তুমি নিয়ে আসলা যে দুইটাতে দুই ধরনের টেস্টিং মেকানিজম এবং নাম্বার ডিফারেন্স আছে, কিন্তু যখন স্ট্যান্ডার্ডাইজ করে ফেলতেছো দুইটাকে একই একটা নির্দিষ্ট জায়গায় এনে তুমি একসাথে মেজার করতেছো। So, আমি যখন দেব আমি কিন্তু তোমাকে বলবো না হচ্ছে তুমি স্ট্যান্ডার্ডাইজ করবা নাকি করবা না, আমি তোমাকে একটা হাইপোথেটিক্যাল সিনারিও দিয়ে দেব। তখন তুমি সেখান থেকে আমি যদি বলি যে তুমি এখানে কি ওএলএস অ্যাপ্লাই করবা নাকি, অর্থাৎ সরি কন্টিনিউয়াস ভেরিয়েবল হিসেবে এটাকে অ্যাপ্লিকেশন করবা নাকি এটাকে অন্য কোনো রিগ্রেশন মডেলে করবা, তখন তোমাকে ওই কেস স্টাডিটা দেখে তারপর তোমাকে এখানে আসতে হবে। ক্লিয়ার? জি স্যার। তা আমরা এর আগে তোমার লগ লগ মডেল বা লগ লিনিয়ার মডেল, তারপর হচ্ছে লিন লগ মডেল, বিভিন্ন ধরনের মডেল দেখিয়েছিলাম। সো আমি একটা একটা পড়াই যে আমরা ডিফারেন্ট টাইপ অফ মডেল, রিগ্রেশন মডেল চিন্তা করতে পারি। একটা হচ্ছে লগ, লগ অথবা লগ লিনিয়ার। সো লগ লগ মডেলকে আমরা বলছি লগ লিনিয়ার মডেল, অর্থাৎ ডিপেন্ডেন্ট ভেরিয়েবল লন, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল লন কনভার্সন করা। সো আমি দেখাচ্ছি এটা কিভাবে। ফর এক্সাম্পল ওয়াই আই ইকুয়ালস টু বেটা 1 xi টু দি পাওয়ার বেটা 2 ই টু দি পাওয়ার ইউআই। আমি বললাম যে তোমার এই ভেরিয়েবলটা এরকম কোন ইউনিটে এইভাবে আছে, অর্থাৎ ওয়াই এর সাথে এক্স আই এর,
সো ওয়াই আই এবং এক্স আই এর মধ্যে যে রিলেশনশিপটা সেটা একটু নন লিনিয়ার শেপে আছে এখন। এখন এটাকে তুমি যদি একটা নির্দিষ্ট ভেরিয়েবল নিতে চাও, তাহলে এখন বলো এই এখন যে অবস্থায় আছে এটা কি লিনিয়ার রিগ্রেশন মডেল আছে নাকি একটু নন লিনিয়ার রিলেশনশিপ? এখানে দেখো তো, এক্স আই এর সাথে ওয়াই এর সম্পর্ক কি লিনিয়ার নাকি নন লিনিয়ার? সো এটা একটু নন লিনিয়ার অবস্থায় আছে। সো এটাকে আমরা কোনোভাবে যদি চেঞ্জ করতে পারি, তাহলে আমরা এটাকে লিনিয়ার রিগ্রেশন বলি। সো উভয় পাশে তুমি লন ট্রান্সফরমেশন করো। সো লন ওয়াই আই ইকুয়ালস টু, তাহলে দেখো লন বেটা ওয়ান এক্স আই টু দি পাওয়ার বেটা টু ই টু দি পাওয়ার ইউআই। আমি এটা করার আগে তোমাদেরকে দুটো জিনিস দেখাই। লন এ বি এটা সমান কত? লন এ প্লাস লন বি। লন এ প্লাস লন বি। লন এক্স টু দি পাওয়ার আলফা এটা সমান কনভার্সন করলে কি? আলফা লন এক্স। এটা হচ্ছে আলফা লন এক্স। তাহলে আমরা এই এই যে ম্যাথের যে নলেজটা সেটা আমরা এখন এখানে অ্যাপ্লাই করব। তো করতে গেলে দেখো প্রথম আমার যেটা আছে, সো আচ্ছা লন এ বি সি যদি থাকতো তাহলে লন এ প্লাস লন বি প্লাস লন সি ভাবে থাকতো। সো এটা এ, এটা বি, এটা সি। তাহলে লন বেটা ওয়ান প্লাস লন এক্স আই টু দি পাওয়ার বেটা। তাহলে এখানে আমাকে এট এ টাইম দুটো জিনিস, একটা হচ্ছে এটা ভাঙার জন্য এ বি সি তে নিচ্ছি, আর হচ্ছে পাওয়ারটাকে কমাচ্ছি। সো বেটা টু লন এক্স আই। লন এবং ই একটা আরেকটার কি হিসেবে থাকে? একটা আরেকটার কিন্তু ইনভার্স। সো লন ই থেকে করলে সেটা তোমার ইনভার্স হয়ে কি হয়ে যায়, শুধু ইউআই থাকে। তাহলে আমি এইখান থেকে পরের লাইনে যেটা করলাম সেটা হচ্ছে লন ওয়াই আই ইকুয়ালস টু লন বেটা ওয়ান প্লাস বেটা টু লন এক্স আই প্লাস ইউআই। তাহলে দেখো এখানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল সেটা হচ্ছে লন আছে, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এখানে লন আছে। সো লন বেটা ওয়ান এটা একটা কনস্ট্যান্ট, এটাকে আলফা ধরে নিতে পারি আমরা। তাহলে লন ওয়াই আই আলফা প্লাস বেটা লন এক্স আই প্লাস ইউআই। তাহলে এই পাশে লন, এই পাশে লন, তার মানে হচ্ছে এটাকে আমরা বলেছে লগ লগ মডেল অথবা লগ লিনিয়ার মডেল, অর্থাৎ দুটা লগ লিনিয়ারলি রিলেটেড একটার সাথে একটা। লিন লগ মডেল আর লিনিয়ার লগ মডেল আলাদা। এখানে লগ লিনিয়ার মডেল বলতে হচ্ছে এই পাশেও লগ এই পাশেও লগ, সো এটা দুটা লগ লিনিয়ারলি রিলেটেড, অথবা এটাকে লগ লগ মডেল বলে। এখন আসো, so এটাকে আমরা কিভাবে ওএলএস এ কনভার্ট করতে পারি? স্যার লন এক্স আই টুকুকে কি বললেন, আবার একটু বলবেন? হ্যাঁ, লন এক্স আই মানে হচ্ছে এটা এটা জাস্ট এটা একটা ভেরিয়েবল আর কি, লগ ট্রান্সফরমেশন করা। সো এটাকে আমরা বলতেছি ওয়াই আই স্টার ইকুয়ালস টু আলফা প্লাস বেটা এক্স আই স্টার প্লাস ইউআই। এখন দেখতে কি মনে হচ্ছে এটা? তাহলে এটাতে আমরা ওএলএস অ্যাপ্লাই করতে পারবো? অর্ডিনারি লিস্ট স্কোয়ার এস্টিমেশন ইউজ করতে পারবো না এখানে? জি স্যার। কারণ এটা লিনিয়ার ইন ভেরিয়েবল, লিনিয়ার ইন প্যারামিটার। সো আমার এখানে কোনো স্টার দ্বারা বোঝাচ্ছে হচ্ছে এই যে এখান থেকে, অর্থাৎ লনটা বারবার না লিখে এটা লিখতেছি। সো তোমাদের যদি আমি কোনো প্রুফ দিই, মনে করো এরকম লন ওয়াই আই ইকুয়ালস টু বেটা ওয়ান প্লাস বেটা টু এক্স আই। সো তুমি লনটা বারবার লিখার দরকার নেই, তুমি ওয়াই আই স্টার ধরে তারপর তুমি প্রুফটা করতে পারো। সো লন লিখতে গেলে তোমার অনেক সময় যেটা হয়, তোমার ওই যে প্রুফ গুলা করতে গেলে তোমার লনটা বারবার লিখতে হয়, তুমি অনেক সময় তোমার প্রুফ করতে গেলে তোমার
অ্যাকচুয়াল যে আইডিয়া, সেই আইডিয়া থেকে তুমি অনেক সময় হয়তো ভুলেও যেতে পারো প্রুফটা করতে গেলে। তাহলে এইখানে বেটা টু হ্যাট যদি আমরা বলি, তো এটা থেকে যদি আমরা মনে করো বেটা টু হ্যাটটা এস্টিমেট করি, তাহলে বেটা টু হ্যাটটাকে আমরা কিভাবে লিখতে পারি বলো তো? ডি ওয়াই আই স্টার ডিভাইড বাই ডি এক্স আই স্টার, তাই না? এটা তো স্লো। ফর্মুলা না লিখে যদি আমরা বলি যে ডি ওয়াই আই ডিভাইড বাই ডি এক্স আই স্টার, এটা সমান কি বেটা টু? জি স্যার। এখন দেখো, তার মানে হচ্ছে ডি, তার মানে হচ্ছে ডি লন ওয়াই আই ডিভাইড বাই ডি লন এক্স আই। তাহলে বেটা টু এখানে আমাকে কি দেখায় বলো তো? তার মানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যদি লন থাকে এবং ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যদি লন থাকে, সেটাকে আমরা বলি হচ্ছে ইলাস্টিসিটি দেখায়। বেটা টু হচ্ছে ইলাস্টিসিটি। তাহলে এই ইলাস্টিসিটি যদি বুঝতে হয়, তাহলে আমাকে প্রথম বুঝতে হবে যে লন ওয়াই আই কেন আমার এটা দেখায়। তাহলে ডি লন ওয়াই আই এটা সমান আমরা বলতে পারি হচ্ছে চেঞ্জ ইন ডি ওয়াই ডিভাইড বাই ওয়াই, আর ডি লন এক্স আই, আর এটার সমান ডি এক্স ডিভাইড বাই এক্স। এখন এখান থেকে dy ডিভাইড বাই y ইন্টু এক্স বাই ডিএক্স, তাহলে dy বাই ডিএক্স ইন্টু এক্স বাই ওয়াই। এখন তোমাদের মনে আছে কিনা, আমরা যখন প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড যখন বের করতাম, তখন আমরা কি করতাম? ডেল্টা কিউ বাই ডেল্টা পি ইন্টু পি বাই কিউ। তাহলে তুমি এটা ডিও ইউজ করতে পারো, ডি কিউ বাই ডিপি ইন্টু পি বাই কিউ। সো তুমি যখন স্মল চেঞ্জ দেখাবো তখন ডিফারেন্সিয়েশন দিই, ডিএক্স পি কিউ। তাহলে কি এটা এক্স এবং ওয়াই এর মধ্যে কি দেখাচ্ছে? এক ধরনের ইলাস্টিসিটি দেখাচ্ছে। তার মানে ইলাস্টিসিটি যখন বলি, তাহলে ইলাস্টিসিটির আইডিয়াটা কি বলতো? ইলাস্টিসিটি আমরা কেন মেজার করি? কেন আমার লিনিয়ার রিগ্রেশন মডেল এক্স আই ওয়াই আই এটার যে স্লোপ দিবে, এই স্লোপের তুলনায় ইলাস্টিসিটি আমরা কেন ইউজ করতে হয় আমাকে অনেক সময়? এনিওয়ান? স্যার, ইলাস্টিসিটি কেন ইউজ করি আমরা? স্যার এই টপিকটা কি আরেকবার একটু বোঝানো যাবে? আচ্ছা, সো তোমার এটার জন্য যেটা জানা লাগবে, তোমাকে ওই ম্যাথস তুমি যেটা সেকেন্ড ইয়ার এবং ফার্স্ট ইয়ার করছো সেটার সাথে। So, আমরা জানি নর্মালি, এই যে দেখো এখানে বেটা টু সমান কি? এটা স্লোপ না? এক্স স্টারের সাথে ওয়াই আই, এতটুকু তো বুঝতে পেরেছো তাই না? জি স্যার। তাহলে ডি ওয়াই আই স্টার ডিভাইড বাই ডি এক্স আই স্টার, এটা সমান কি ডি লন ওয়াই আই ডিভাইড বাই ডি লন এক্স আই। আমরা বললাম যে লন ডি লন ওয়াই আই এটা সমান আমরা যেটা লিখি ডি ওয়াই ডিভাইড বাই ওয়াই, অর্থাৎ রিলেটিভ চেঞ্জ। তাহলে এইটাকে আমরা দিতে হচ্ছে রিলেটিভ চেঞ্জ, নিচের এটাও কি রিলেটিভ চেঞ্জ। এইটা, এই যে এই জিনিসটাকে যদি আমরা এখন সিম্পলিফাই করি, তাহলে সিম্পলিফিকেশন করার পর আমি যেটা পেলাম হচ্ছে ডি ওয়াই ডিভাইড বাই ওয়াই এক্স ডিভাইড বাই ডিএক্স। সো এটাকে ডি ওয়াই ডিভাইড বাই ডিএক্স ইন্টু এক্স বাই ওয়াই। এইটা, এইটার সাথে আমি বললাম যে এটাই ইলাস্টিসিটি দেখায়, কারণ আমি তোমাকে এটার সাথে একটু লিঙ্ক করে দিলাম হচ্ছে তোমার ওই, আমরা যখন ইলাস্টিসিটি মেজার করা শিখছি ফার্স্ট ইয়ারে শিখছো, মাইক্রোতে এর পরে বিভিন্ন সময় করছো যখন তুমি ওই যে মনোপলির তোমার মার্কআপ বের করতে গেছো। মনে আছে তোমাদের মনোপলের মার্কআপ বের করতে গিয়ে তোমাকে ইলাস্টিসিটি করতে হয়?
স্যার, একটা হ্যাঁ, বলো। কোয়েশ্চেন ছিল। স্যার, এখানে কি তাহলে স্লোপ আর ইলাস্টিসিটি সেম হয়ে যাচ্ছে? হ্যাঁ, এখানে স্লোপ এবং ইলাস্টিসিটি দুটা সেম, অর্থাৎ লগ লগ মডেলে যেটাই স্লোপ সেটাই ইলাস্টিসিটি। বুঝতে পেরেছো? এমনিতে তো স্লোপ আর ইলাস্টিসিটি ডিফারেন্ট হ্যাঁ, এমনি আইডিয়া। তো নর্মাল নর্মাল লোয়েল আসলে তো স্লোপ আর ইলাস্টিসিটি ডিফারেন্ট, কিন্তু লগ লগ মডেলে যেটা স্লোপ সেটাই ইলাস্টিসিটি। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছি, হ্যাঁ স্যার। ওকে। তো এটার সাথে এখন আমি যেটা বললাম, কেন আমরা স্লোপ ইউজ না করে ইলাস্টিসিটি কেন ইউজ করতে হয়, ইলাস্টিসিটি ইউজ করলে এটার ভালো দিক কি, কে কি বলতে পারবা? আমি একদিন ক্লাসে বলেছিলাম ইলাস্টিসিটি হচ্ছে ইউনিট ফ্রি মেজারমেন্ট। তুমি মনে করো অরেঞ্জের দাম বাড়লে অরেঞ্জের ডিমান্ড বাংলাদেশে কিভাবে পরিবর্তন হয়, অরেঞ্জের ডিমান্ড ইউএসএ তে কিভাবে পরিবর্তন হয়। তাহলে তোমার এইখানে হচ্ছে কোয়ান্টিটি ডিমান্ড ইজ এ ফাংশন অফ প্রাইস, কিন্তু প্রাইস বাংলাদেশে যেটা সেটা হচ্ছে টাকায়, আর ইউএসএ তে সেটা কিসে কিসে আছে, ওদের কারেন্সিতে আছে, ডলারে আছে। এখন তুমি এখানে বললা বাংলাদেশে যদি 10 টাকা দাম বাড়ে, যদি 10 টাকা দাম বাড়লে কোয়ান্টিটি ডিমান্ড অফ অরেঞ্জ কমে যায় হচ্ছে 0.15 কেজি। ইউএসএ তে যদি $10 দাম বাড়ে কিংবা $1 দাম বাড়লে, $1 দাম বাড়লে অরেঞ্জের ডিমান্ড কমে হচ্ছে তোমার 0.50 কেজি। এখন বলো, এই দুটাকে কি তুমি কোনোভাবে কি একটা জায়গায় নিয়ে এসে তুলনা করা সম্ভব হচ্ছে? স্যার, এখানে কি ইউনিটারি মেথড কাজে লাগানো যাবে? এখানে 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 আমার কি আছে দেখো তো, একটা কিসে আছে, বাংলাদেশেরটা কিসে আছে, টাকায়, আর ইউএসএরটা কিসে আছে, ডলারে। তার মানে আমাকে যদি দুটাকে একটা একটা নির্দিষ্ট অর্থাৎ একই প্যাটার্ন যদি আমি অ্যানালাইসিস করতে যাই, তাহলে আমি যেটা করতে পারি স্ট্যান্ডার্ডাইজড করে করতে পারি, অথবা যেটা করতে পারি হচ্ছে আমি আমার যদি ইলাস্টিসিটি জানা থাকে, তাহলে তুমি বলবা যদি বাংলাদেশে প্রাইস 1% বাড়ে, তাহলে কোয়ান্টিটি ডিমান্ড অফ অরেঞ্জ কত পার্সেন্ট কমছে সেটা তুমি এখানে বলতে পারবা। ইউএসএ তে প্রাইস যদি 1% বাড়ে, তাহলে কোয়ান্টিটি ডিমান্ড কতটুকু কমছে সেটা। তার মানে দুইটাই পার্সেন্টেজে আছে, তাই না? তো এখানে একই, একটা হচ্ছে টাকা $1 আর একটা হচ্ছে 10 টাকায়। তাহলে এই ইলাস্টিসিটি স্যার, এই প্রবলেমটা তোমার সলভ করে, যেটা হচ্ছে ইউনিট ফ্রি মেজারমেন্ট। যে তুমি বলতেছো ইউএস এর প্রাইস যদি 1% বাড়ে কোয়ান্টিটি ডিমান্ড কত পার্সেন্ট পরিবর্তন হয়, বাংলাদেশে প্রাইস যদি 1% বাড়ে কোয়ান্টিটি ডিমান্ড কতটুকু কমে সেটা। তার মানে হচ্ছে দুটাই পার্সেন্টেজে আছে, সো দুটাই ইউনিট ফ্রি মেজারমেন্ট একটা ইলাস্টিসিটি, এটা সারা জীবন মনে রাখবা। আর একটা ইম্পর্টেন্ট দিক হলো সেটা হচ্ছে তোমার ইলাস্টিসিটি আরেকটা জিনিস হেল্প করে, তোমার ডেটাতে যেটা হেল্প করে সেটা হচ্ছে ডেটাতে যদি আউটলায়ার থাকে, সে আউটলায়ারের কারণে তোমার হেটারোস্কেডিস্টিসি প্রবলেম ক্রিয়েট হয়, সেই প্রবলেমটা এখানে কিছুটা কমাই দেয় লং ট্রান্সফরমেশন করলে। কারণ লং ট্রান্সফরমেশন করলে হায়ার ভ্যালুকে লোয়ার ওয়েট দেয়, লোয়ার ভ্যালুকে একটু হায়ার ওয়েট দেয়, তার মানে হচ্ছে এই ভেরিয়েবল এই ডেটাগুলোকে মোর কনসেন্ট্রেট করে। স্যার এটা একটু আবার বলবেন? ওকে, আমি বললাম যে এখানে বেটা টু যেটা সেটা ইলাস্টিসিটি দেখায়, এতটুকু তো বোঝা গেছে তাই না? হ্যাঁ স্যার, এটা বুঝছি, মানে লাস্টে যে থিওরি মানে বললেন আচ্ছা, ওইটুকু একটু আবার। একটা তো বুঝলা যে দুইটাতে কান্ট্রি যেহেতু ইউনিট ডিফারেন্ট প্রাইসের, তখন সেটাকে আমরা তুলনা করতে গেলে আমার প্রবলেম হয়, সেই সমস্যাটা সমস্যাটা সমাধান করে যদি আমরা ইলাস্টিসিটির সাপেক্ষে সেটা এক্সপ্লেন করতে পারি।
সেকেন্ড হলো তোমার যদি ডেটার মধ্যে এই যে দেখো, মনে করো তোমার এক্স আই, এখানে অনেকগুলো ডেটা আছে, একটা ডেটা মনে করো এখানে আছে, তাহলে দেখো এইটার নর্মাল বিহেভিয়ার হচ্ছে এটা, কিন্তু এই ডেটার কারণে তোমার রিগ্রেশন মডেলের ডেটাটা একটু এই টাইপের হয়ে যাচ্ছে। তার মানে হচ্ছে এই আউটলায়ারের কারণে তোমার হেটারোস্কেডসিস প্রবলেম ক্রিয়েট হতে পারে রিগ্রেশন মডেল এস্টিমেশনে। এবং দেখো তুমি এই যে এই লাইনটাকে ওই যে ওই আউটলায়ার টেনে ওইদিকে নিয়ে যাচ্ছে, কারণ ওর ভ্যালু বেশি, সো টেনে উপরের দিকে তোলা শুরু করলো। কিন্তু যদি তুমি এগুলোকে লং ট্রান্সফরমেশন করো, তুমি দেখবা এই ডেটাটা, এই আউটলায়ারের ডেটাটা মোর এইদিকে কাছাকাছি চলে আসছে। কাছাকাছি চলে আসলে যেটা হয়, তোমার এই ডেটাটা ওই যে আগে যেরকম এইভাবে উঠার কথা ছিল সেটা না উঠে সেটা মোর রিপ্রেজেন্টেটিভ হবার একটু, অর্থাৎ আউটলায়ারের যে সমস্যাটা সেই সমস্যাটা কিছুটা তোমার কমায়। বুঝতে পেরেছো এখন? জি স্যার, হ্যাঁ বলো। স্যার এখানে কি প্রাইস, মানে দুইটা কান্ট্রির ইন্ডিভিজুয়াল প্রাইস না ধরে দুইটা দেশের মধ্যে যে ট্রেডের এক্সচেঞ্জ রেট আছে এটা কি ধরা যাবে? এক্সচেঞ্জ রেটও তো তোমার দুটো ডিফারেন্ট না, তুমি তো বাংলাদেশেরটা টাকায়, ওই দেশেরটা ডলারে। তুমি এক্সচেঞ্জ রেট যখন বলো তখন কি বলো, $1 সমান কত টাকা? তার মানে হচ্ছে ওই দুটাই তো এক ধরনের, মানে ওইটা একটা কনভার্সন। তো এক্সচেঞ্জ রেট ইটসেলফ একটা একটা ইউনিটে নাই, এটা মাঝখানে দুই দেশের কারেন্সিকে দুইভাবে দুই ইউনিটে মেজার করে। বুঝতে পেরেছো? হ্যাঁ, স্যার। ওকে, কারো কোন প্রশ্ন আছে? এখন আসো তাহলে, বেটা টু দেখাচ্ছে হচ্ছে, বেটা টু হ্যাড যেটা দেখায় সেটা হচ্ছে dy/y dx/x। তাহলে এটা হচ্ছে ইলাস্টিসিটি। তাহলে আমি যদি বলি স্লোপটা বের করো, আমাকে একটু স্লোপটা বের করে দেখাও, তাহলে স্লোপ সমান কি? স্লোপের ফর্মুলা হচ্ছে dy/dx, তাই না? তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি হচ্ছে বেটা টু সমান, সো বেটা টু হ্যাট ইকুয়ালস টু dy/dx ইন্টু x/y। তাহলে বেটা টু হ্যাট ডিভাইড বাই এক্স, উপরে যদি y নাও, ইকুয়ালস টু dy/dx। তাহলে কি করলাম দেখো তো, এই ওয়াইটাকে উপরে এইদিকে মাল্টিপ্লাই করলাম, এক্স দিয়ে ভাগ দিলাম, তাহলে উপর ওয়াই নিচে এক্স হয়ে গেলে, অর্থাৎ এখানে একবার এক্স দিয়ে তুমি ভাগ করতেছ, এই পাশে উভয় পাশে এক্স দিয়ে ভাগ করতেছ, আর ওয়াই দিয়ে মাল্টিপ্লাই করতেছ, করলে dy/dx। তাহলে ইলাস্টিসিটি সমান বেটা টু থাকলে লগ লগ মডেলে তার স্লোপ সমান হচ্ছে তোমার এই যে এটা dy/dx। অর্থাৎ অ্যাবসলিউট ভ্যালুতে যদি আমি স্লোপ বের করতে যাই, অর্থাৎ পার্সেন্টেজ থেকে যদি তুমি জেনারেল ইউনিটে কনভার্ট করতে চাও, তাহলে তুমি এইভাবে করবা, বেটা টু হ্যাট x/y/x। তাহলে একটা একটা দিয়ে দেখাই। ফর এক্সাম্পল, বেটা টু হেড সমান 1.50। আমি বললাম মিন মিন ভ্যালু অফ এক্স ইকুয়ালস টু 10, মিন ভ্যালু অফ ওয়াই ইকুয়ালস টু 20। এখানে তুমি আমাকে বলো যে স্লোপ, এই লগ মডেলের স্লোপ কত? তাহলে স্লোপ সমান তুমি জানো dy/dx, আর এখানে জানো যে বেটা টু হ্যাট y/x। তাহলে তুমি বেটা টু হ্যাট সমান 1.50, এখানে ওয়াই এর এখানে বসাবো 20, আর এখানে বসাবো 10, তাহলে ইকুয়ালস টু 3। তাহলে স্লোপ 3 আর ইলাস্টিসিটি সমান 1.5। ক্লিয়ার? তাহলে আমরা ইলাস্টিসিটি যেভাবে থাকতো, ইলাস্টিসিটি থেকে আমরা ডিরেক্ট স্লোপে কনভার্ট করতে পারি।
তো আমরা এখন একটা লিন লগ মডেল চিন্তা করতেছি, সরি লগ লিন মডেল, লগ লিন মডেল এটা দিয়ে আমি শেষ করতেছি। সহজ। তো মনে করো বাংলাদেশের পপুলেশন হলো 1970-তে হচ্ছে মনে করো 100 মিলিয়ন, 1971 হচ্ছে 100 ইন্টু মনে করো 2% করে বাড়ে ইন্টু 1.02। 1972-তে কত হবে বলো তো এটা? 100 into 1.02 02 কত হবে? স্কয়ার। স্কয়ার। তাহলে আমরা এটাও করতে পারি, অথবা আমি যদি তোমাদেরকে বলি, তোমরা কর্পোরেট ফাইন্যান্স পড়ছো? তোমাদের পড়াইছে কর্পোরেট ফাইন্যান্স? না স্যার। আচ্ছা, মনিটারি ইকোনমিক্স তো নিয়েছো অনেকে, তাই না? জি জি স্যার। স্যার। ওকে। সো তুমি যখন কম্পাউন্ডিং ইন্টারেস্ট রেট বের করো, so আমি যদি বলি তোমার ওয়াই নটে তোমার কাছে $1000 আছে, তুমি ব্যাংকে অ্যানুয়াল ইন্টারেস্ট রেট হলো 5%। এখন আমি যদি বললাম যে 2 ইয়ার্সের পরে, 2 বছর পরে তোমার এই 1000 টাকা তুমি তোমার অ্যাকচুয়াল ভ্যালু এবং হচ্ছে তোমার ইন্টারেস্ট সহ সুদ আসল মিলে কত হয় সেটা আমি তোমাকে যদি বলি, তাহলে তুমি কি করবা? তাহলে তুমি Y1-এ কত পাবা? Y1-এ পাবা হচ্ছে 1000, সেটার সাথে হচ্ছে 1.05 এই টাকাটা। Y2-তে গিয়ে যেহেতু তোমার এই টাকাটা ব্যাংকে থাকবে পুরো টাকাটা, তাহলে 1000 ইন্টু 1.05, তার মানে হচ্ছে 1 বছর পরে তোমার এটা আছে, তার উপর তুমি আর একটা পাবা হচ্ছে 1.05। তার মানে হচ্ছে এই 1.05 হচ্ছে দুটা ডাবল করলে যেটা হবে এটাকে বলা হয় কম্পাউন্ডিং ইন্টারেস্ট রেট। এখানে সিম্পল ইন্টারেস্ট রেট আর কম্পাউন্ডিং ইন্টারেস্ট রেটের মধ্যে পার্থক্য আছে। কি পার্থক্য বলো তো? স্যার সিম্পল ইন্টারেস্ট রেট যেটা সেটা শুধু আমার প্রিন্সিপালের উপরেই কাউন্ট করা হয়, আর কম্পাউন্ডেড ইন্টারেস্ট রেট যেটা সেটা আমার মানে এর আগের ইয়ারের যত আপনার হলো প্রিন্সিপাল প্লাস হলো আপনার যে প্রফিট পুরাটার উপর কাউন্ট করা হয়। প্রিন্সিপাল প্লাস হচ্ছে ইন্টারেস্ট যেটা আছে সেটা হচ্ছে, তার মানে হচ্ছে কম্পাউন্ডিং যেটা করে ইন্টারেস্ট অন ইন্টারেস্ট। অর্থাৎ তুমি এখানে 1050 টাকা পাবা 1 বছর পরে। সো তোমার যদি সিম্পল হতো তাহলে তুমি এই 1050 প্লাস তার সাথে 50 অ্যাড করে তুমি 2 বছর পরে পেতে হচ্ছে $1100। এখানে যেটা পাবা এই 50-এর উপর আবার ইন্টারেস্ট রেট পাবা। সো এইরকম কম্পাউন্ডিং যদি কোনো ইয়ে থাকে, ফর এক্সাম্পল আমি যদি এই আমি আজকে যে লেকচারটা পড়াচ্ছি এটা কিন্তু তোমাদের অনেকে যদি যারা নর্মাল কিছু রিসার্চে কাজ করতে গেলে তোমার এই জিনিসগুলা অনেক অ্যাপ্লিকেশন আছে, এটা এটা আমি তোমাদেরকে দেখাই কিভাবে। ফর এক্সাম্পল ঢাকা শহরে পপুলেশন প্রতি বছর 5% করে বাড়ে। এখন আমি তোমাকে বললাম তুমি 2050 সালে ঢাকা সিটিতে পপুলেশন কত হবে, এটার আমাকে একটা প্রজেকশন করো। যদি লিনিয়ার প্রজেকশন হয় তোমার কত হবে? So, এই যে এই 5% করে বাড়তেছে, এই বাড়াটা তুমি কিন্তু 5% আমি তোমাকে বলে দিচ্ছি সেজন্য তুমি ইজিলি এই 5%টা বের করে ফেলতে পারতেছো। কিন্তু আমি তোমাকে ডেটা দিয়ে বললাম গত 30 বছরের লাস্ট 30 ইয়ার্সের তোমার কাছে ডেটা আছে ঢাকা শহরের পপুলেশনের। তার মানে হচ্ছে 2000 মনে করো 1995 থেকে 2025 সাল পর্যন্ত তোমার কাছে ডেটা আছে পপুলেশনের। এখন এখান থেকে আমি তোমাকে বললাম 2050 সালে ঢাকা শহরের পপুলেশন কত হবে সেটা একটু আমাকে প্রজেকশন করো।
তাহলে প্রজেকশন করার যে রিসার্চ গুলোতে আছে, মোস্ট অফ দ্য কেসে তুমি দেখবে এই ধরনের এই এই মডেলগুলো ইউজ করে। সো মনে রাখবা, কম্পাউন্ডিং ইন্টারেস্ট রেট কিন্তু আমি তোমাকে একটা জাস্ট তুমি জানো একটা সেই জিনিসটা পড়ালাম, আর সে পপুলেশন গ্রোথের যেটা সেটা আমি দেখালাম। এখন আমি তোমাকে বললাম পপুলেশন একটা ডেটা আছে, সেই ডেটা থেকে তুমি 1995 থেকে 2025 সালের প্রতি বছরের ডেটা আছে, ঢাকা শহর কি পরিমাণ পপুলেশন মানে নাম্বার কতটুকু সেটা আছে, এখন তুমি 2050 সালে প্রিডিকশন করো। তাহলে ফর এক্সাম্পল তোমার এই পাশে ইয়ার আছে আর এই পাশে পপুলেশন। সো তোমার কাছে এই এতটুকু ডেটা আছে, তুমি এই ইয়ার হচ্ছে তোমার কাছে 2025। এখন আমি তোমাকে বললাম এই রেটে যদি বাড়তে থাকে তাহলে 2050-এ গিয়ে সেটা কত হবে, তার মানে হচ্ছে 2050-এ নিশ্চয়ই এই যে এই লাইনটা যদি আমি দেখাই নিশ্চয়ই এইখান পর্যন্ত যাবে, তাই না? এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা জিনিস। তুমি নর্মাল ট্রেন্ড ডেটা থেকে তুমি একটা প্রজেকশন প্রিডিকশন করতেছো। তাহলে আমি তোমাকে বললাম তুমি এইটা কত সেটা আমাকে বলো, কিন্তু তোমাকে আমি এখানে এই পার্সেন্টেজটা আগে নাই, এটা কিন্তু তোমাকে আমি বলে দিই না এটা কোথা থেকে, এটা কিন্তু আমি বলি নাই। এখন তুমি এই ডেটা থেকে এই কাজটা করতে হবে। তাহলে এটার জন্য সেকেন্ড একটু, So, এটার যে প্রজেকশন সেটা করতে হলে আমাকে যে রিগ্রেশন মডেলের আইডিয়াতে যেতে হয় সেটা হচ্ছে তোমার এই যে লগলিন মডেলটা, যেটা হচ্ছে কম্পাউন্ডিং সাথে কিছুটা রিলেটেড। এখন দেখো, তাহলে আমি দেখাই। তাহলে আমার পপুলেশন টি ইকুয়ালস টু পপুলেশন আমার কাছে শুরুতে যেটা আছে সেটা সেটার সাথে 1 + g⁻t। এটা হচ্ছে ফাংশনাল ফর্ম। তার মানে ঢাকা শহরের পপুলেশন একটা কম্পাউন্ডিং রেটে বাড়তেছে। সো কম্পাউন্ডিং রেট কিভাবে? কারণ এই এই শহরে যদি আসে তাহলে জেনারেল আমার পপুলেশন যখন বাড়ে তার পরবর্তী জেনারেশন থেকে শুরু করে তোমার এগুলো এক ধরনের একটা কম্পাউন্ডিং রেটে এগুলো বাড়তে থাকে। স্যার, জি কি এখানে গ্রোথ মিন করে? হ্যাঁ হ্যাঁ, গ্রোথ, হ্যাঁ এক্স্যাক্টলি, গ্রোথটা। এখন আমি এটা কিভাবে বের করব? তাহলে আমি তোমাকে যদি বলি তুমি উভয় পাশে লন নাও, তাহলে লন পিটি ইকুয়ালস টু লন p0 প্লাস টি লন 1 + g। লিখতে পারি এটা? দেখো তো, তোমাকে একটু আগে কিন্তু আমি লন কনভার্সনটা শিখেছি। জি স্যার। ওকে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমি কিন্তু বারবার বলছি, তোমরা যদি ছোটখাটো কেউ কোনো কাজ করো প্রজেকশন রিলেটেড এরকম সরকারি কোনো অর্গানাইজেশনে, তোমরা এই এই জিনিসটা তখন তুমি এগুলা তখন প্রিডিকশন করতে পারবা। তাহলে লন পিটি ইকুয়ালস টু আলফা প্লাস এই নাম্বারটাকে ln 1 + g, তার মানে জি একটা কনস্ট্যান্ট নাম্বার, তাই না, গ্রোথ রেট। তাহলে এটাকে আমরা হচ্ছে বেটা আর এই টি। তাহলে আমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে লন পিটি আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে টি। তুমি এখানে এটা এখান তো এতটুকু যাওয়ার পরে তুমি এখান থেকে প্রিডিক্ট করতে পারবে। ক্লিয়ার? ওকে, গুড। তাহলে বেটা টু আমাকে দেখা হচ্ছে ডি লন পিটি ডিভাইড বাই ডিটি। তাহলে উপরেরটাকে বলতেছে হচ্ছে রিলেটিভ চেঞ্জ আর নিচেরটা হচ্ছে কি অ্যাবসলিউট চেঞ্জ।
স্যার এই বেটা টু এর ইন্টারপ্রিটেশনটা বুঝলাম না স্যার, যে প্রথমে লন ওয়ান প্লাস জে এর আপনি এগেনস্ট হলো বেটা টু লিখলেন, হ্যাঁ, তো বেটা টু ইজ ইকুয়ালস টু আপনার ডেরিভেটিভ অফ লন পিটি, এটা কি হবে স্যার? এটা যদি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হয়, টি যদি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হয়, তাহলে স্লোপ কি? ডি লন পিটি ডিভাইড বাই ডিটি সমান কি? জি স্যার, এটা স্লোপ, এটা বুঝছি স্যার। হুম। এটাকে বললাম উপরের যেটা, সেটা হচ্ছে রিলেটিভ চেঞ্জ, অর্থাৎ ডি ডিপি ডিভাইড বাই পি, ও রিলেটিভ স্যার, চেঞ্জ। এটা হলো যে আপনি কার্ভ থেকে ডিরাইভ করছেন স্যার। ও হ্যাঁ, জি হ্যাঁ, স্যার, বুঝতে তার পারছি। থেকে তো আমরা আমরা নর্মালি এটা করতে পারি আর কি। তার হচ্ছে তুমি এই ধরনের লিনিয়ার প্রজেকশন গুলো করতে পারো। So, এখান থেকে যদি তুমি বেটা টু এর একটা মান পাও, মনে করো ফর এক্সাম্পল সেকেন্ড আমার, So, এখানে বেটা টু এর যে মানটা পাবা, বেটা টু ফর এক্সাম্পল 1 মনে করো 15, তাহলে এই বেটা টু আসলে কি লন 1 প্লাস জি, তাই না? জি স্যার। এটাই তো। এখন আমি জিটা কিভাবে পাবো বলো তো? জিটা পাইতে হলে আমি কি করতে পারবো, কি করতে হবে আমাকে? লনটা স্যার ওই পাশে নিতে যাচ্ছে। হ্যাঁ, স্যার লন ওই পাশে না, মানে ই টু দি পাওয়ার করলে স্যার ওই পাশে। এক্স্যাক্টলি, গুড। তাহলে ই টু দি পাওয়ার লন 1 প্লাস জি, তার মানে হচ্ছে ই টু দি পাওয়ার বেটা। এটা নেওয়ার পরে -1 করলে আমি যে জিনিসটা পাবো সেটা কি আমার? স্যার গ্রোথ রেট। সেটা হচ্ছে আমার গ্রোথ রেট। বুঝতে পেরেছো? স্যার এর শেষেরটুকু বুঝি না, একটু আবার বলবেন? লাস্টেরটা দেখো, আমার এখানে এই যে লন 1 প্লাস জি সমান কি বেটা টু না? সো বেটা টু নাম্বারটা যদি তোমার কাছে নোন থাকে, মনে করো তুমি এস্টিমেট করলা, ডেটা থেকে এস্টিমেট করলো, যে আমি তোমাকে যেটা বললাম পপুলেশনের ডেটা আছে আর টাইম দেওয়া আছে। সো বেটা টু হেড সমান মনে করো 1.15। এখন আমি এখান থেকে জিটা বের করতে বললাম। So, আমি জানি যে লন 1 প্লাস জি সমান বেটা টু হেড। তাহলে ই টু দি পাওয়ার, মানে ই এবং লন একটার আর একটার কি ইনভার্স না? এই যে দেখো, এটার সামনে যদি ই নিই, তাহলে একটা আর একটা ইনভার্স হয়ে গেল, সেটা সমান 1 প্লাস জি। বুঝতে পেরেছো? তাহলে ই টু দি পাওয়ার বেটা টু হেড, যদি আমরা যেটা বের করব, যে নাম্বারটা পাবো সেটা হচ্ছে 1 প্লাস জি এর মান। তাহলে জি সমান কি? 1 প্লাস জি-1, এই নাম্বারটা থেকে যদি 1 বাদ দিয়ে দিই, তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে কি আমার জি। তাহলে আমরা এই রিগ্রেশন, এই ইকুয়েশনটা এস্টিমেট করার পরে আমরা, আমি যদি বলি যে গ্রোথ রেট কত সেটা বের করো, তাহলে তুমি যেটা করবা ই এর উপর বেটা টু এর উপর এটাকে ই টু দি পাওয়ার বেটা টু করবা, এই নাম্বারটা বের করবা, বের করার পরে সেটা থেকে 1 মাইনাস করার পরে যে নাম্বারটা পাবা সেটা হচ্ছে তোমার জি। এটা হচ্ছে তোমার গ্রোথ রেট। স্যার ক্লিয়ার? একটা এক্সাম্পল দিলে বুঝতে ইজি হতো আর কি। সো এক্সাম্পল হলো, ফর এক্সাম্পল মনে করো আমি তোমাকে বললাম, আচ্ছা ই টু দি পাওয়ার 1.115 সমান কত? একজন একটু বের করো তো দ্রুত। স্যার 3.15। 3.15, 3.15 -1 করলে 2.15। সো 2.15 যখন হবে, এই নাম্বারটাকে তুমি এখন জি হিসেবে কিভাবে এক্সপ্লেন করবা? তাহলে এটা কিন্তু
অ্যাকচুয়াল ভ্যালুতে আছে। সো এটাকে যদি পার্সেন্টেজে কনভার্ট করতে যাও তাহলে এটাকে 100 দিয়ে যখন করবা তাহলে 215, তার মানে হচ্ছে 215% করে বাড়তেছে। তুমি এখান থেকে গ্রোথ রেটটা বলে দিতে পারবো হচ্ছে 215। তার মানে হচ্ছে এই বেটা টু মান থেকে আমি একটা, এটা থেকে -1 দেওয়ার পরে যেটা পাবো সেটা হচ্ছে গ্রোথ। সেই গ্রোথটা হচ্ছে 215%। সো মনে করো এটা, মনে করো একটা একটা কোম্পানি ডিভিডেন্ড। সো ডিভিডেন্ড দিয়ে দেখলাম তারা প্রতি 10 বছর পর পর এভারেজে 215% করে ওরা ইয়ে দেয়, ডিভিডেন্ড দেয় শেয়ার হোল্ডারদেরকে। এটা ডিফারেন্ট ইয়াতে তুমি এটা অ্যাপ্লাই করতে পারবা। ক্লিয়ার? স্যার জি এখানে স্যার। কি স্যার বিটা টু এর আলাদা কোনো সিগনিফিকেন্স আছে নাকি স্যার? এখানে জি বের করাটা হচ্ছে স্যার মেইন অবজেক্টিভ। হ্যাঁ, এখানের মেইন ইম্পর্টেন্ট হলো জিটা বের করা। আমি এই যে তোমাকে যেটা সেটা তো তোমাকে যদি না বলে দিই প্রতি বছর বাংলাদেশের পপুলেশন 5% করে বাড়ছে কিনা, সেটা না দিলে, সেটা যদি না থাকে তোমার কাছে, যদি পপুলেশনের ডেটা দেওয়া থাকে, তাহলে তুমি এই ডেটাটাকে এরকম ভাবে চিন্তা করতে পারো। এভাবে চিন্তা করে কনভার্ট করার পরে তুমি এখান থেকে যেটা পাবা, থেকে টু দি পাওয়ার বেটা 2 থেকে 1 মাইনাস করলে তুমি যে নাম্বারটা পাবা সেটা হচ্ছে তোমার গ্রোথ রেট। এবং এই গ্রোথ রেটটা প্রিডিকশন করে তুমি বলো যে 2025 সালে বসে তাহলে 2050 সালে কত হবে। তুমি 2050 সালে বলবা হচ্ছে, এখন 2025 সালে মনে করো পি নট আছে, সেটার সাথে বলো যে 1 ফর এক্সাম্পল যদি 5% করে বাড়ে, 0.5, 0.05 টু দি পাওয়ার 25, এটার যে ভ্যালুটা আসবে তখন তুমি বলবা হচ্ছে মনে করো ফর এক্সাম্পল তখন আমাদের মনে করো ঢাকা শহরের পপুলেশন দ্বিগুণ হয়ে যাবে এরকম। সো এটা 1.05 টু দি পাওয়ার 25 যদি 2 হয়, তার মানে হচ্ছে এইটাতে যা আছে 25 বছরের মধ্যে সেটা দ্বিগুণ হলো। এখন এই যে 0.05 যেটা আছে সেটা তুমি আসতেছে হচ্ছে তোমার এই যে এই মেথোডোলজিক্যালি তুমি এই রিগ্রেশন রান করার পরে বেটা 2 থেকে আসতেছে। বুঝতে পেরেছো সবাই? একবার লগ নিলাম, লগ নেওয়ার পরে আবার সেটাকে আমি জেনারেল কনভার্ট করে 1 মাইনাস করে সেই গ্রোথ রেটটা বের করলাম। এটাই হচ্ছে এই রিগ্রেশন মডেলের তোমার একটা ইম্পর্ট্যান্ট অ্যাপ্লিকেশন। এনিওয়ান, এনি ইস্যু? স্যার এটা কি নেক্সট অফলাইন ক্লাসে আরেকবার রিক্যাপ করা যাবে? ওকে, রিক্যাপ করব, কিন্তু রিক্যাপ করার আগে তোমরা এই যে যে তোমার রেকর্ডিং আছে সেই রেকর্ডিংটা একবার অথবা দুইবার করে সবাই দেখে নিবে। দেখে নেওয়ার পরে তুমি যখন ক্লাস নোট নিবা, নেওয়ার পরে তোমার কাছে কি মনে হয় তুমি সেটা তারপর দেখবা। এরপর যদি তোমরা বুঝতে অসুবিধা হয় তারপর আমি ক্লাসে বলবো। ঠিক আছে? স্যার একটা ওকে কোশ্চেন স্যার। ছিল। হ্যাঁ বলো। স্যার আপনি বলছেন যে স্যার স্লোপ আর ইলাস্টিসিটি সেম হয়, কিন্তু স্যার একটা এক্সাম্পল দেখিয়েছেন যেখানে হচ্ছে স্লোপ 3 আসে আর ইলাস্টিসিটি 1.5। ও, ওই এখানে এক্সাম্পল যেটা দেখিয়েছিলাম। জি স্যার, জি স্যার, একটু ক্লিয়ার। হ্যাঁ, তার মানে হচ্ছে এখানে হচ্ছে ওই যে এটা হচ্ছে পার্সেন্টেজে বলতে পারবা। যদি তোমার ফর এক্সাম্পল যদি এক্স যদি হয় তোমার প্রাইস, আর এটা যদি মনে করো এটা নেগেটিভ, এটা নেগেটিভ কোনো নাম্বার, এভাবে চিন্তা করো নেগেটিভ কোনো নাম্বার, তখন তুমি এভাবে চিন্তা করতে পারো যে এক্স যদি 1% বাড়ে তাহলে তোমার অর্থাৎ প্রাইস অফ অরেঞ্জ যদি 1% বাড়ে তাহলে কোয়ান্টিটি ডিমান্ড অফ অরেঞ্জ 1.5% কমে যায়। আর অ্যাবসলিউট ভ্যালুতে বলতে পারবা যে মিন ভ্যালুতে তুমি বলবা, এই যে দেখো এইখানে ইন্টারেস্টিং, যদি প্রাইস 1 টাকা বাড়ে 10 থেকে যদি 11 হয় তাহলে অরেঞ্জ ইন টার্মস অফ কোয়ান্টিটি, যদি আমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কেজিতে হয়, তাহলে অর্থাৎ $1 3 কেজি অরেঞ্জের, পার মান্থে 3 কেজি অরেঞ্জ কোয়ান্টিটি কমে যায়। বুঝতে পেরেছো? এখানে পার্সেন্টেজে বলবা আর ওইখানে হচ্ছে তুমি বলবে যে অ্যাবসলিউট ভ্যালুতে। স্যার আরেকবার একটু বলেন এটা। আচ্ছা, so আমার 1.5 হচ্ছে ইলাস্টিসিটি। তার মানে ইলাস্টিসিটি ডেফিনিশন হলো যে এক্স যদি 1% বাড়ে ওয়াই কত পার্সেন্ট কমে যাবে।
তার মানে হচ্ছে 1.5 মানে হচ্ছে, তার মানে হচ্ছে আমার যদি এক্স যদি 1% বাড়ে, তাহলে কোয়ান্টিটি ডিমান্ড অফ অরেঞ্জ তোমার 1.5% কমে যায়। আর এটাকে এখন যদি তুমি ইয়েতে কনভার্ট করো, অ্যাবসলিউট ভ্যালুতে, তখন সেখানে তুমি বলবো হচ্ছে প্রাইস যদি তোমার 1 টাকা বাড়ে, $1 বাড়লে, তাহলে কেজি ইন টার্মস অফ কেজিতে 3 কেজি কমে যায়। এটা স্যার এখানে স্যার ডলারে বলবো না স্যার টাকাতে বলবো? এটা ডলারে আমি ইয়েতে বললাম আর কি, বুঝতে পেরেছো? একটা ডলারে, সো তুমি এখানে বলো $1 যদি প্রাইস বাড়ে এই অবস্থা থেকে, তাহলে কোয়ান্টিটি ডিমান্ড অফ অরেঞ্জ হচ্ছে 3 কেজি করে কমে যায় পার মান্থে। স্যার এটা আমরা টাকাতে বলতে পারবো না? হ্যাঁ, টাকায় তুমি, টাকায় হলো তো আমি, দেখো আমি ইন্টারেস্টিং টাকায় কেন বলি নাই, 1 টাকা বাড়লে কি অরেঞ্জের কোয়ান্টিটি ডিমান্ড 3 কেজি কমবে? সো ওই ওই অ্যাপ্লিকেশনের জন্য তোমরা তো আমাকে বলবে যে স্যার রিয়েল লাইফে 1 টাকা বাড়লে অরেঞ্জের 3 কেজি কমে যায়, তাহলে যদি, তাহলে তো এটা অ্যাপ্লিকেশন। সো এই জন্য আমি ডলারে বললাম, কারণ ডলারের নাম্বারটা বড়, এবং যদি তুমি ইউএসএ বা অন্য দেশের সাপেক্ষে দেখো, ওদের তো ফ্রুটস কনজাম্পশন অনেক বেশি হয় পার মান্থে। সো ওদের কনজাম্পশন যেহেতু অরেঞ্জ আপেলে অনেক বেশি হয়, সেইটার সাপেক্ষে আমি এক্সপ্লেন করলাম আর কি। ঠিক আছে? বাট স্যার, মানে শুনতে পাই নাই? স্যার কিন্তু আমরা লগ লিনিয়ার যে মডেলটা আছে এখানে তো আমরা পড়ছিলাম যে হচ্ছে স্লোপ আর হচ্ছে ইলাস্টিসিটি সেম হবে। তো এখানে তো ভ্যালু হচ্ছে দুইটা আসতেছে, মানে কোথায়? হচ্ছে ওয়ান এখানে পয়েন্ট এখানে কি স্লোপ আর ইলাস্টিসিটি সেম পড়ালাম এখানে? কোথাও আমি স্লোপ আর ইলাস্টিসিটি সেম দেখাই নাই, দেখো। স্লোপ হচ্ছে তুমি কনভার্সন করার পরে, আর ইলাস্টিসিটি হচ্ছে এর আগে। তো তোমরা নিজেরাই আজকে ক্লাসটা অনলাইন অফলাইন মানে অফলাইন থেকে তোমরা অনলাইনে কনভার্ট করছো, সামনাসামনি হলে আমার মনে হয় এই জিনিসগুলো আরেকটু বোঝানো ইজিয়ার হতো। ঠিক আছে, তো আমি নেক্সট ক্লাসে একটু রিক্যাপ করব। তোমরা আগে চেষ্টা করবো হচ্ছে এগুলা বাসায় দেখে তুমি বই পড়লে, বই পড়বা, এবং হচ্ছে তুমি এগুলা নোট নিয়ে দেখবা। নেক্সট ক্লাসে আসার আগে সবাই যাতে এটা পড়ে আসো। আমি কিন্তু ইনকোর্স পরীক্ষা খুব দ্রুত দিয়ে দেবো। আমি টানা প্রতি সপ্তাহে এর এর মধ্যে একটা অনলাইন ক্লাস নেব, আর 2টা অফলাইন ক্লাস নিয়ে নেক্সট 2 সপ্তাহে ক্লাস নেওয়ার পর আমি ইনকোর্সের ডেট দিয়ে দিব। আর আমি হয়তো একটা গ্রুপ করে একটা অ্যাসাইনমেন্ট দেব। সো অ্যাসাইনমেন্ট গুলো হয়তো তোমাদের করতে হবে, সেটা হচ্ছে তোমার ডেটা দেব এবং প্র্যাকটিক্যাল নিয়ে করতে হবে। সেটা তোমরা ফাইনাল এক্সাম দেওয়ার 5 দিনের মধ্যে, সেটা রাইট অ্যাপটা দিয়ে 5 থেকে 7 দিনের মধ্যে রাইট অ্যাপটা দিয়ে আমাকে জমা দিতে হবে। ঠিক আছে? একটা রিসার্চ পেপারের মতো, গ্রুপ ওয়াইজ 5 জন করে একটা গ্রুপ করে দেবো। ঠিক আছে? ওকে। সো ক্লাস ক্যাপ্টেন থাকলে একটু অ্যাটেন্ডেন্সটা নিয়ে নাও। কেউ আছো? জি স্যার, নিচ্ছি। নিয়ে নাও, এরপরে একটু পড়তে হবে, একটু এই ইকোনোমেট্রিক্সটা যেটা করতে হয় তোমার, একটু যদি না পড়ো তাহলে এটার অনেক, আমি অনেক টাইপের রিগ্রেশন পড়াবো, এবং কারণ এগুলো বিভিন্ন জায়গায় অ্যাপ্লিকেশন করতে হয়। সো ওইটা যদি তুমি মনে রাখতে পারো, তোমার ফিউচারে তোমাকে হেল্প করবে, এবং হচ্ছে তোমার থিওরিটিক্যাল এবং হচ্ছে প্র্যাকটিক্যাল দুইটার সাথে ম্যাচ করতে পারবা। তার একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ, বলো। স্যার ইকোনমেট্রিক্স এর এই জিনিসগুলো যারা রিসার্চে যাবে না তাদের জন্য কতটুকু এই কোর্সটা হেল্পফুল হবে বা কিভাবে কাজে লাগবে? যারা রিসার্চ জানে না, যাবে না, রিসার্চ সেক্টরে যাবে না। আচ্ছা যাবে, তাদের জন্য তো এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ তুমি তো ওখানে পুরো জিনিসগুলাই তোমাকে হয়তো, তুমি যদি প্রাইমারি মানে যারা যাবে না। যারা যাবে না, জি। তো তাদের কিছু করার নাই, যেহেতু আমার একাডেমিক জায়গা থেকে পড়ার, সেটা আরেকটা হেল্পফুল হলো তোমার আহ, মানে এডুকেশনটা আসলে যেটা হয় তোমার, ফর এক্সাম্পল তুমি মনে করো গিয়ে ব্যাংকে জব করবা, কিংবা হচ্ছে তোমার
সাধারণ তুমি গভর্নমেন্ট জব করবা, তো তাদের ক্ষেত্রে হেল্প যেটা হয় তোমার হচ্ছে ক্রিটিক্যাল অ্যানালাইসিস করা তোমার জন্য ইজিয়ার হয়, এবং বিভিন্ন পলিসি নেওয়া। তারপর হচ্ছে তুমি মেইনলি হচ্ছে তোমাকে এডুকেশন যেটা হেল্প করে সেটা হচ্ছে তোমাকে সিদ্ধান্ত নিতে, এবং হচ্ছে তুমি প্রপার অ্যাপ্লিকেশন করা সেই জিনিসগুলো, তো যেখানে যাও সেখানে হয়তো তুমি ইউজ করতে পারবে, এটা আর কিছু না। স্যার এই যে স্যার আমাদের ডেরিভেশন গুলো শেখানো হয় স্যার, এগুলো যে স্যার আমাদের মানে মনে রাখাটা একটু টাফ হয়ে যায় স্যার, পরীক্ষার হলে দেখা যায় যে তারপরের স্টেপে কি করতে হবে এটা মনে থাকে না, তো স্যার এটা কি করা যায় স্যার? আমি এবার যেটা করছি, আমি যখন দেখলাম হচ্ছে ডিরাইভেশন দিই নাই, নর্মাল ইজি যেগুলো সেগুলো দিয়েছি, তখন আমি কিন্তু তোমাকে ফর্মুলাগুলো দিই নাই। নর্মালি চেষ্টা করি আমি ফর্মুলাগুলো দিয়ে দিতে, যেখানে কঠিন হয় সেখানে ফর্মুলাগুলো হয়তো দিয়ে দেবো। তো বাকিটা যেটা হয়, আমি যেটা দেখলাম যে আমরা যে অ্যাপ্লিকেশনগুলো শিখলাম সেটা হচ্ছে ভ্যারিয়েন্সের অ্যাপ্লিকেশন কিংবা হচ্ছে মিনের যে ডিফারেন্স, এগুলা তো তোমাকে বারবার প্র্যাকটিস করতে হবে, এর বিকল্প কিছু করার নাই। তো তুমি এখানে মুখস্থ করার কোনো অপশন নাই, তুমি স্টেপগুলো তোমাকে মনে রাখতে হবে। সো তুমি যদি প্র্যাকটিস করো তোমার স্টেপ অটোমেটিক্যালি মনে আসবে, আর যদি প্র্যাকটিস না করো তাহলে তোমাকে সাফার করতে হবে, এটা অটোমেটিক। এবং খুবই আমি হলাম, মানে আশ্চর্য হলাম তোমাদেরকে, এবার আমি একটা ফর্মুলা অলরেডি উপরে দেওয়া আছে, তোমরা শত শত ফর্মুলা ডিরাইভ করছো ক্লাসরুমে বসে বসে এক্সামে, কিন্তু সেটার অ্যাপ্লিকেশন, দুইয়ের অ্যাপ্লিকেশন উপরের একটা ফর্মুলা তো অলরেডি দেওয়া আছে তোমাকে। তা আমি ওই জন্যই আমি ইজি জিনিস দিয়েছি, কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারো না। তো তোমাকে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসের বিকল্প কিছু নাই। আর হচ্ছে দেখো, আমি কিন্তু বারবার যে ডিরাইভেশন গুলো করাচ্ছি সেগুলো কিন্তু কোনো না কোনো প্রিভিয়াস লেকচারের সাথে কানেক্টেড। তো তুমি যদি আগের গুলো জানা থাকে পরের গুলো তোমার জন্য ইজিয়ার হয়, সো এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে। ওকে, জি স্যার, নেওয়া হয়েছে। ঠিক আছে, থ্যাংক ইউ। সবাই নেক্সট ক্লাসে ইন পার্সন দেখা হবে। আর এরপরে ইন পার্সন ক্লাসটা প্লিজ তোমরা এভাবে ছোটখাটো এক্সকিউজ দিয়ে করো